FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আপনার কাছে এই যে আমরা এটাকে যদি বলি যে বোবাভূত যদি বলি, হ্যাঁ, সেই বোবাভূতের যদি আপনার কোনো ব্যাখ্যা থাকে, মানে কিভাবে এটা থেকে বাঁচা যায়? রাত্রির বেলায় ঘুমানোর সময় যে ব্যাঘাত ঘটে, মানে স্লিপ প্যারালাইসিস বলি আমি, আর আমি হচ্ছে বোবাভূত বলি, আমি এটাকে বোবায় ধরা বলি, বা আমি যেটাই বলি না কেন, হ্যাঁ, সেটা থেকে আপনার কি মনে হয় যে কিভাবে বাঁচা যায়? হ্যাঁ, রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই উজু করে ঘুমাতে হবে। আচ্ছা, এরপর ডান পাশ থেকে, বুকের ডান পাশ থেকে শাহাদাত আঙ্গুলের দ্বারা আলিফ লাম মিম লিখে যদি কেউ ঘুমায়, তাহলে তাকে কখনো বোবা জিন অথবা যে কোনো বদ জিন তাকে আসর করবে না, সে সমস্ত খারাপি থেকে বেঁচে যাবে। যাক, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কেউ মানে প্রশ্ন করেন যে এই যে বিভিন্ন সময় মানুষজন যে ভয় পান, একা থাকতে ভয় পান, এবং একা থাকার যে এই যে ভয়টা যে কাজ করে, এই ভয়টা যদি কেউ চান যে না আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হব না, বা আমি ভয়টা কাটাতে চাই, সেটার জন্য কি করা যেতে পারে? যদি এরকম অনেক লোক আছে একা থাকতে ভয় পায়, অন্ধকার যেতে ভয় পায়, তাদের সেক্ষেত্রে আয়াতুল কুরসি পড়ে নেবে। যদি কারো আয়াতুল কুরসি মুখস্থ না থাকে, তবে সেক্ষেত্রে সে এটাকে তাসমিয়া বলা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটা পড়ে নেবে। সূরা ফাতিহাও পড়ে নিতে পারে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়লেও সে ভয় থেকে নিষ্কৃতি পাবে। ওকে, আপনারা বুঝতেই পারছেন যে আমরা আসলে কি করতে চাচ্ছি। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমাদেরকে SMS করে সেই কোয়েশ্চেন জানাতে পারেন, ফেসবুকেও জানাতে পারেন আপনাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো। এবং আপনি বলছিলেন যে মানে এই যে মানুষজন যে ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এবং আপনি বলছিলেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে দীর্ঘদিন কোনো মানুষ অসুস্থ থাকে, সেটাও ব্ল্যাক ম্যাজিকের একটা প্রভাব হতে পারে। এবং আপনার যে ঘটনাটা আপনি বলবেন সেটা মারাত্মক একটা ঘটনা, সেই ঘটনাটা আমরা শুনবো। পুরান ঢাকারই একটা ঘটনা তিনি আজকে আমাদেরকে শোনাবেন। গত বছর 2016 জুলাই 1 তারিখ বেসিক্যালি ঘটনাটা ঘটেছিল জুলাই, মানে ঈদের পরবর্তী দিন ঘটনাটা ঘটেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2016 জুলাই মাসে আমাদের বাংলাদেশে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, এবং সে কারণে ঘটনাটার তারিখগুলো আমার এত ভালোভাবে মনে আছে। তো ঘটনাটা আমি শুরু করছি। আমাদের মেস চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ আমরা এক বাসা থেকে শিফট করে আরেক বাসায় আমরা কলিগরা শিফট করেছিলাম। শিফট করা হয়েছিল বেসিক্যালি জুলাইয়ের 1 তারিখে। আমি কিছু ফ্যামিলির কারণে আমি আমার বাসা চলে যাওয়াতে আমি শিফটিং এর সময় ঢাকা থাকতে পারিনি, মানে মেস চেঞ্জের সময় বাসা থাকতে পারিনি। তো আমি কিছুদিন পরে ঈদ আপনারা জানেন যে জুলাই মাস প্রথম দিকে ঈদ ছিল, তো আমি ঈদের পরবর্তী দিনে আমি ঢাকায় চলে আসি আমার মেসের জিনিসপত্র সবকিছু ঠিক করে গোছগাছ করার জন্য। তো আমি আসার আগে আমার এখানে এক কালিগ ছিল শুধু, বাকি সবাই ঢাকায় চলে গিয়েছে, সবাই ঢাকার বাইরে ছিল। তো আমি ওই কালিগকে জানিয়েছিলাম যে আমি আসছি, এবং আমি রাত্রে গাড়িতে উঠলে পরবর্তী দিন সকালবেলা আমি ঢাকায় থাকবো ইনশাআল্লাহ, আপনি আমাকে সেখান থেকে রিসিভ করে নিয়ে নতুন বাসায় আমরা চলে যাব। তো আমি ওনাকে প্রথমে জানিয়েছিলাম যে আমি রাত্রে গাড়িতে উঠছি, কিন্তু কোনো কারণ বশত আমি সেদিন রাত্রে গাড়িতে উঠতে পারিনি। পরবর্তী সকালে আমি গাড়িতে উঠলাম, এবং অ্যারাউন্ড 11:30-12টার মধ্যে আমি ঢাকা শহরে ছিলাম। আমি ওনাকে ঢাকা শহরে পৌঁছার পরে বেশ কয়েকবার, পৌঁছার আগেও এবং পৌঁছানোর পরে আমি বেশ অনেকবার ওনাকে ট্রাই করেছি, ওনার নাম্বারে ফোন দিয়েছি, এবং কিন্তু আমি ওনাকে একবারও ফোনে পাইনি। তো আমি এসে ওনার জন্য অপেক্ষা করছিলাম যেখানে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল, এবং আমি আশাছিলাম যে উনি আমাকে না পেয়ে থাকলে, সকালবেলাও যদি উনি এসে আমাকে না পেয়ে থাকেন, তাহলে উনি আমাকে অবশ্যই ফোন করবেন, ভাই আপনি কোথায় আছেন বা কিছু। কিন্তু আমি কোনো ধরনের ওনার কাছ থেকে রিপ্লাই পাইনি। আমি ওখানে অপেক্ষা কিছুক্ষণ থাকার পরে আমি আমার অন্যান্য কালিগদেরকে ফোন করা শুরু করলাম, ভাই বাসার অ্যাড্রেস বলে দেন, আমি কোথায় যাবো, কিভাবে যাবো, এক্সেট্রা। তো ওনারা জানালেন ঠিক আছে ভাই, আপনি অমুক জায়গায় রামপুরা এই বাসায় এই বিল্ডিং এততলা আপনি যান, আপনি ওখানে আমাদের নতুন মেস ছিল ওটা। আমি সেই হিসাবে ওখানে পৌঁছলাম। আমি পৌঁছানোর পরে আমাদের মেস ছিল 5 তলায়। তো আমি 5 তলায় যখন উঠলাম, তখন
যে আমার যে কলিগ আমাকে রিসিভ করার কথা ছিল, তখন দেখছি যে উনি দরজার তালা বন্ধ করছেন। তো আমি ওনাকে দেখে বললাম যে ভাই, আপনি আমাকে রিসিভ করতে আসার কথা, আপনি আমাকে রিসিভ করতে আসেননি কেন? তো উনি আমাকে কোনো রিপ্লাই দেননি সেই মুহূর্তে। আমি ওনাকে বললাম, আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন? উনি বললো হুম। এতটুকু বলে উনি আমাকে চাবি দিয়ে উনি বের হয়ে গেলেন। আমি ওনাকে বললাম যে ভাই, আপনি আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসবেন, আমার প্রচন্ড খিদা পেয়েছে। তখন অ্যারাউন্ড 1:30 বাজে দুপুর। আমি রুমের মধ্যে চলে গেলাম, আমি সেখানে গিয়ে ঘুমিয়েছিলাম। মাগরিবের সময় আমার যখন ঘুম ভাঙলো, আমি ফ্রেশ হচ্ছিলাম, সেই সময় উনি ঘরের মধ্যে প্রবেশ করছেন। আমার কালিগ ঘরের মধ্যে প্রবেশ করে উনি আমাকে দেখে মোটামুটি একটু আটকে উঠছে। আটকে ওঠার পর উনি আমাকে বলতেছে যে আপনি কোথা থেকে আসলেন? তো আমি বললাম, আমি কোথা থেকে আসলাম মানে কি, আমি জাস্ট এমনি ফান করে হেসে কথাটাকে উড়িয়ে দিলাম। তো উনি ভাবলো যে উনি সকালবেলা যখন আমাকে নিচে নামছে, উনি তখন উনি দারোয়ানকে চাবি দিয়ে গেছে একটা, যাতে আমি আসলে চাবিটা আমি পেয়ে যাই। ঘটনাটা তখন ঘটলো যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমার জন্য আপনি কোনো খাবার নিয়ে এসেছেন কিনা? তখন উনি বলে যে ভাই, আপনার জন্য আমি খাবার কেন আসবো? আপনি যে এসেছেন সেটাই তো আমি জানি না। আমি বললাম, ভাই আপনি কি বলছেন? সকালবেলায় তো আপনি আমাকে দরজা খুলে দিয়ে গেলেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি বাসায় কিভাবে ঢুকলাম? উনি বলে যে না, আমি তো নিজে দারোয়ানের কাছে চাবি নিয়ে রেখে গেছি, আপনি হয়তো চাবি নিয়ে আসছেন, আমি এটা ভাবছি। বলছি না ভাই, আমি তো কোনো চাবি নিয়ে আসিনি, আমি তো উপরে এসে দেখি যে আপনি দরজা বন্ধ করতেছেন। আমি আপনাকে বললাম যে ভাই আমাকে চাবি দিয়ে যান, আমি থাকি, আপনি আমার জন্য খাবার নিয়ে আসেন। তো উনি কিছুটা অবাক হলো এবং মোটামুটি একটা লেভেলে বলে যে উনি আমার কথায় বিশ্বাস করেনি, হয়তো উনি ভাবছে আমি ওনার সাথে ফোন করছি। পরবর্তীতে আমরা রাত্রে খাবার যখন নিচে নামছিলাম, তখন আমি দোতলা দাঁড়াইছিলাম। আমি ওনাকে বললাম যে কাজ করেন, আপনি দারোয়ানের কাছে যান, আপনি দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার যে গেস্ট আসার কথা ছিল, অর্থাৎ আমি, সে এসেছে কিনা, এবং যে আপনি যে চাবির কপিটা তাকে দিয়েছিলেন সেই চাবিটা ওনার কাছে আছে কিনা। তো উনি নিচে নেমে আসে, আমি সেই আড়ালে দাঁড়ায় কথা শুনতেছি ওনাদের। তো দারোয়ানকে জিজ্ঞেস করলো যে আমার একটা গেস্ট আসার কথা ছিল, উনি কি এসেছেন? তখন দারোয়ান বলেছে না স্যার, আপনার তো কোনো গেস্ট আসেননি, কোনো গেস্ট আসেনি। তুমি বলে ঠিক আছে, তুমি চাবি নিয়ে আসো। তো ও রুমে গেল, রুমে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বলে স্যার আমি চাবি কোথায় রাখছি, আমি এখন খুঁজে পাচ্ছি না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে চাবি নিয়ে নিব। তো এই ঘটনাতে উনি আসলে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঘটে গেছে। আমিও মোটামুটি, কারণ আমি মোটামুটি এই ধরনের ঘটনা একটু অভ্যস্ত, তাই আমি বুঝতে পারছি যে কিছুটা বড় কিছু ঘটেছে এখানে। তো আমি আর উনি খেতে বসলাম টেবিলে। তো কিছুক্ষণ উনি চুপচাপ থাকার পর উনি নিজেই বললো যে ভাই, এমনও হতে পারে যে দারোয়ান ছিল না, আপনি হয়তো চুপি ওর রুম থেকে চাবি নিয়ে দরজা খুলে আপনি ঢুকে গেছেন, এই কথাটা বলে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমার বেসিক্যালি ইচ্ছা ছিল যে কথাটা যাতে এভাবে শেষ হয়ে যাক, কারণ আমি অভ্যস্ত এই ঘটনাগুলোর সাথে, কিন্তু উনি অভ্যস্ত না। আমিও আশাই ছিলাম যে ঘটনাটা এভাবেই শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা বেসিক্যালি এভাবে শেষ হয়নি। আমরা যখন রুমে ফিরে আসলাম, রুমে ফিরে আসার পরে আমরা বেশ কিছুক্ষণ কাজ করলাম, অ্যারাউন্ড 12টা পর্যন্ত। এর মাঝখানে আমি প্রায় লক্ষ্য করলাম যে উনি এখনো অস্বস্তিতে ভুগতেছে, উনি আমাকে ঠিক মতো জবাব দিচ্ছে না, চুপ করে আছে, কাজের প্রতি মনোযোগ নেই। এবং উনি বললো যে ভাই ঠিক আছে, এক কাজ করি, শরীরও খুব একটা ভালো লাগতেছে না, চলেন আমরা ঘুমিয়ে পড়ি। আমরা ঘুমাতে চলে গেলাম। রাত 2টায় তখন আমরা প্রথম কুকুরের আওয়াজ শুনতে পাই। তা আমরা ভাবলাম নিচে হয়তো অনেক জায়গা খালি আছে, রামপুরা এলাকা, অনেক জায়গা খালি, কুকুর ঘোরাফেরা করতেই পারে। কিন্তু এই আওয়াজটা ধীরে ধীরে এতটাই বিকট হতে শুরু করে রাসেল ভাই, মানে এক পর্যায়ে মনে হচ্ছিল যে এটা আমাদের আশেপাশে কোথায় আওয়াজটা হচ্ছে। আচ্ছা। কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আওয়াজটা মনে হচ্ছে যে একদম আমাদের রুমের মধ্যে কুকুর ঘেউ ঘেউ করলে যেভাবে একবার আমার পাশেই কুকুর ঘেউ ঘেউ করতেছে, 2টা কুকুর, এই বুঝেই যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের বারান্দায়, 5 তলায় বারান্দায় রাসেল ভাই, কুকুর 2টা পাচারি করছে, এইটা হচ্ছে এবং ঘেউ ঘেউ করছে। এইটা হচ্ছে এই ঘটনার সবচেয়ে বড় twist। এতটা কুকুরগুলো এত উঁচু যে আমরা শুয়ে, মানে আমরা ফ্লোরে ঘুমাচ্ছি, এবং আয়নার ওই পারে, মানে জানলার ওই পারে, মানে বারান্দায় যে জানলা আছে ওই পারে আমরা কুকুরকে মুভ করতে দেখতে পাচ্ছি, মানে ব্ল্যাক কালার শ্যাডোটা মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশ, এবং বিকট আওয়াজ। আমরা আমাদের সাধ্যমতো দোয়া, আমাদের সাধ্যমতো যত ইয়ে আছে, ওয়াজিফা আছে, আমরা করা শুরু করলাম। এর মধ্যে কুকুরগুলো বলবো না, আসলে তার মধ্যে একটা কুকুর ছিল, সেই কুকুরটা 2 পা জানলার উপর তুলে দিয়ে জানলাতে বাড়ি মারছে, এবং এতটা জোরে বাড়ি মারছে যে মানে মুভ করছে, জানলাটা প্রকম্পিত হচ্ছে। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে, ফজরের আজানের ওয়াক্ত শুরু হয়ে গেছে।
তখন আমরা মোটামুটি আওয়াজ কমতে শুরু করছি এবং মোটামুটি আওয়াজ বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ, কোনো আওয়াজ পাচ্ছি না। তো আমরা দুজনে উঠলাম, উঠে অজু করলাম, অজু করে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে কিছুটা ফর্সা যখন হচ্ছিল তখন আমরা দরজা খুলে মানে বারান্দার দরজা খুলে ভিতরে গেলাম। তো বারান্দায় গিয়ে আমরা যেটা দেখলাম রাসেল ভাই, সেটা হচ্ছে যে ওখানে অনেকগুলো গ্লাসের চিকন চিকন শিট রাখা ছিল, যেটা বেসিক্যালি টাইলসের মাঝখানে দেওয়া হয় বর্ডারিং করার জন্য। ওই প্রত্যেকটা গ্লাস প্রায় 50টার উপরে গ্লাস ছিল, প্রত্যেকটা গ্লাস ভাঙা, একদম টুকরা টুকরা। আচ্ছা, এতটুকুতে মানে এটাতে বোঝা মানে একটা জিনিস ছিল যে ওখানে কুকুরগুলো মুভ করছিল এবং এটার কারণে এগুলো ভেঙেছে। তো আমরা সেদিন তৎক্ষণাৎ যা কাপড় চোপড় ছিল হাতে করে নিয়ে আমরা রুম থেকে বের হয়ে আসছি। তো আর তো প্রশ্নই ওঠে না সেখানে থাকার, এবং ওনারও শরীর এরপর খুব বেশি খারাপ হয়ে যায়। উনিও সন্ধ্যা হয়তো প্রায় জ্বর চলে আসে না। সেদিন আমরা বাইরে ছিলাম, 2 দিন আমরা বাইরে ছিলাম, কারণ ঢাকায় ঈদের ছুটিতে তখন কেউ ফিরে আসেনি, আমাদের বাসায় ব্যাগ ঘোরাও সম্ভব ছিল না। 3-4 দিন পরে যখন আমরা কালিকদের সাথে সবকিছু বলার পরে ওনারা আসছে, আমরা 1 রাত শুধু ওই বাসায় আবার ছিলাম, কিন্তু সেদিন কোনো ঘটনাই ঘটেনি, কোনো সাউন্ড কোনো কিছুই না। এবং 3-4 দিনের মাথায়, অর্থাৎ সর্বোচ্চ 10 দিন আমরা ওই বাসা রেখেছিলাম, 3 দিনের মাথায় বাসাটা ছেড়ে চলে আসে। সেটাই হচ্ছে ঘটনা। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই যে কুকুরটা, এই কুকুরটা অনেক বড় সাইজের ছিল এবং আপনারা যে কুকুরটার ডাক শুনতেছিলেন সেই কুকুরটার ডাক শুনতে শুনতে আস্তে আস্তে কুকুরটা একটা সময় বুঝতে পারলেন আপনাদের খুব কাছাকাছি আছে এবং আপনার বারান্দায়, এবং সেটা 5 তলা বাসা ছিল, সুতরাং কোনোভাবেই এই বারান্দায় আসার সম্ভাবনা নাই। এবং রাসেল ভাই বারান্দায় আওয়াজটা শুরু হতো, এবং বারান্দায় যদি আওয়াজটা শেষ হতো তাহলে মোটামুটি মানে বারান্দার ঘটনাটা বোঝাতো, কিন্তু আওয়াজটা দূর থেকে শুরু হয়ে এসে কাছে আসছে, আবার এভাবে দূরে মিলিয়ে গেছে। তার মানে দূর থেকে জিনিসটা আপনাদের বাসায় এসছে এবং কিভাবে এসছে এরন্য মানে আমরাও জানি না, বাট ব্যাপারটা হচ্ছে সামহাও এটা আপনার কাছে এসছে। তো এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, এবং এটাকে মানে আমি জানি না যে আপনি কিভাবে সেই বাসায় ঢুকেছিলেন, এটা একটা রহস্যের ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার মানে কেন আপনি ওই বাসায় এইভাবে ঢুকবেন এবং কেন রাতের বেলায় এই অদ্ভুত প্রাণীটাই বা কেন আসবে, এগুলোর সাথে রিলেশনও তো আপনি বের করতে পারেনি, একটার সাথে তো একটা কোনো কানেকশন নাই। একটার সাথে একটার কোনো কানেকশন নেই, বাট আমি আগেও যেভাবে বলেছিলাম যে এই জিন এবং অন্যান্য জিনিসের আসর কিছুটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। পড়াশোনা করেন সমস্ত ঘটনাটা ঘটে আমার সাথে ঠিক 15 তারিখ ফেব্রুয়ারি মাসের এই 2017 সালের। তো শুরুতে আমি আর আমার ওয়াইফ আর আমার বাবা মা আমরা একটি ফ্ল্যাটে থাকি। তো আমাদের ফ্ল্যাটের রুম হচ্ছে 3টে। এর মধ্যে প্রথম রুমে থাকে বাবা মা, মিডল রুমটা খালি, আর শেষের রুমটাতে থাকি আমি আর আমার ওয়াইফ। তো সেই ক্ষেত্রে দেখা যায় মিডল রুমটা প্রায় সময় খালি থাকে, আর আমাদের রুমে আমরা 2 জন। তো আমার ওয়াইফ, মা আর আমার ভাই ওরা গ্রামের বাড়িতে গেল 13 তারিখ সকালে। তো 13 তারিখ ওরা যাওয়ার কারণে আমি অফিসের জন্য আর যাইতে পারি নাই। তো না যাইতে পারার কারণে আমি সন্ধ্যায় বাসায় ফিরি। বাসায় ফেরার পরে খাবার দাবার শেষ করে আমার সময় মতো আমি ঘুমাই। তো ঘুমালে দেখা যায় যে রাত্রে একটা সময়ে মানে হঠাৎ ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার পরে আমি ভয় পাই। স্বাভাবিক আমরা সবাই যখন ঘুমাই, ঘুমের ভিতরে ভয় পাওয়ার পরবর্তীতেই আমাদের ঘুমটা ভাঙে, কিন্তু আমার ক্ষেত্রে হয় বিপরীত। তো আমার ঘুমটা ভাঙার পরে আমি ভয় পাই। তো এইভাবে সোমবার রাত্র আমার কাটলো। কাটার পরে মঙ্গলবার রাত্রে আমার তেমন আর কোনো প্রবলেম হয় নাই। আর সবচাইতে বড় কথা যেটা, যে আমি এই বাসায় উঠার পর থেকেই আমার জানালার 2টাতে থাই লাগানো। তো এই থাইয়ের ভিতরে একটা থাইয়ের এক কর্নারে দেখা যায় যে প্রায় সময় কে যেন একটা ঢিল ছড়ে, ছোট একটা পাথরের কণা ফিকলে ঠিক যেরকম একটা আওয়াজ হয় গ্লাসে, ঠিক সেই আওয়াজটাই। আচ্ছা, তো আমি অনেক ক্ষেত্রে অনেক সময় জানালার পর্দা বা ঘর থেকে বের হয়ে মানে অনেকভাবে খোঁজাখুঁজি করে দেখলাম যে আসলে কিছুই নাই। তো না থাকার কারণে একটা পর্যায়ে আমি আমার ওয়াইফরে বিষয়টা শেয়ার করি। তো করার পরে ও বিষয়টা অতটা পাত্তা দেয় নাই। আচ্ছা, তো না দিলে ওরা গ্রামে যাওয়ার পরে আমি সোমবার রাত্র থাকলাম রুমে একা, আমার রুমের দরজা লক করে। মঙ্গলবার রাত্র রুমের দরজা লক করে, সবসময় আমি লক করে ঘুমাই। তো ঘটনা ঘটে 15 তারিখ রাত্র, বুধবার দিন। তা আমি কম্পিউটারে গেমস খেলে আমি তখন বাজে ঘড়িতে প্রায় 1:45। তো আমি খাটে শুইতে গেলাম। তো শুতে যাওয়ার পরে মোবাইলে দেখলাম যে 12টা 45 মিনিট বাজে।
তো শুয়ে একবার ডান পাশ একবার বাম পাশ, মানে আমার আর ঘুম আসতেছে না কোনো কারণেই। তো যাক, তারপরে কি করি, এরকম করতে করতে তখন বাজে প্রায় 2:40 থেকে 45। আচ্ছা। তো যাক, তারপরে দেখলাম যে না, তখনও ঘুম আসতেছে না। পরে মোবাইল বের করে অনলাইনে কিছু পত্রিকা পড়া শুরু করলাম। তো আচ্ছা। পত্রিকা পড়তে গেলে একটা পর্যায়ে দেখা গেল তখন প্রায় 3টার কাছাকাছি, 2:50 কি 55 বাজে। তো ওই মুহূর্তে আমার চোখে ঘুম আসলো। তো ঘুম আসার পরে আমি মোবাইলটা সাইডে রেখেই ঘুমালাম। তো ঘুমানোর পরে দেখা গেল হঠাৎ আমার ঘুম ভাঙে। তখন আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 3:43 কি 44 বাজে আনুমানিক। তো বাজার পরে আমি মোবাইলটা হাতে রাখলাম, আবার পাশেই মাথার সাইডে রাখলাম। তো রাখার পরে আমার কাছে এরকম একটা বিষয় মনে হলো যে আমার রুমে আমি ছাড়া আরো 4 জন মানুষের অস্তিত্ব আছে। আচ্ছা। কিন্তু আসলে রুমের লাইট নিভানো ছিল, আর বাইরে থেকে যে আলোটুকু আসতেছিল ওই আলোটুকুর মাধ্যমে আমি শুধু তাদের ফেসটা দেখতে পাচ্ছিলাম, বাট তাদের কোনো বডি আমি আর দেখতে পাই নাই। তো ফেসটা ছিল পুরাই সাদা, আর বডিটা তো সম্পূর্ণ অন্ধকারই, কিছু আর বোঝা যায়নি, কিন্তু সাদা শ্যাডোর মতো, তাও পুরো পারফেক্টলি বোঝা যায়নি আর কি তাদের ফেসটা। তো যাক, ওই মুহূর্তে আমি হঠাৎ অনেক ভয় পেলাম। তো ভয় পাওয়ার পরে আমি যে আসলে সামনের রুমে গিয়ে বাবাকে ডাকবো বা বিছানা থেকে নামবো নাকি আমি কোনো সূরা পড়বো, সেই জিনিসটাও মানে আমি বুঝতেছি না যে আমি আসলে কি করার দরকার আমার এই মুহূর্তে। যদিও আমার রুমের ওয়ালে আমি বড় করে একটা আয়াতুল কুরসি সূরা স্টিকারে প্রিন্ট করে লাগানো রাখছি, কিন্তু তারপরেও মানে ওই মুহূর্তে আমি কোনো কিছুই করতে আর পারি নাই। আচ্ছা। তো না পারার কারণে মানে আমার গলা তো শুকিয়ে গেছে ওই মুহূর্তে, শরীর পুরো অবশ। তো ওই অশরীরগুলার মানে মাথাটা আমি যতটুকু দেখলাম, মানে দেখা গেছে ওইটা সম্পূর্ণ আমার কাছাকাছি। আমার মাথার পাশে আমার কম্পিউটারের চেয়ারটা, এই চেয়ারের উপরে একজন, আমার পায়ের কাছে যেই জানালাটা ওই জানালার কর্নারে একজন, আর আমার হাতের বাম দিকে যে জানালাটা থাকে, যেই জানালাটা আমি আওয়াজ পাই সব সময় কর্নার, তো ওই জানালাটাতে আরেকজন, আর আমার রুমের দরজাতে একজন দাঁড়ানো। মানে আমি তাদের বডি দেখতেছি না, কিন্তু তাদের মাথার দিকটা দেখতে গেলে বোঝা যাইতেছে যে কেউ দাঁড়ানো আছে। তো একটা ক্ষেত্রে যাক, এইভাবে প্রায় অনেকক্ষণ গেল। তো যাওয়ার পরে দেখা গেল যে ওই অশরীরগুলা আসলে আস্তে আস্তে আমার দিক থেকে সরে যাচ্ছে। তো তাদের মানে সরার সময় মানে আমরা যখন সামনের দিকে আগায় হাঁটতে গেলে আমাদের মুখটা থাকে সামনের দিকে, কিন্তু আমরা তো পিছনে দেখতে গেলে ঘাড় ঘুরে দেখা যায়। তো ওরা আর পিছনে ঘাড় ঘুরায় নাই, তো না ঘুরায় ওরা এমন ভাবে হাঁটতেছে মানে যে ওরা সামনের দিকে তাকায় হাঁটতেছে, কিন্তু ওরা 4 জনই আমার দিকে মুখ করে, আমার দরজা প্লাস আমার এই চেয়ার থেকে 2 জন হাঁটতে হাঁটতে মানে আমার পায়ের কাছ দিয়ে গেল, 2 জন 2 জানালায়, আর 2 জানালার পাশে তো মানে ওই একজন পায়ের কাছে আর একজন ওই জানালায় আগে থেকেই ছিল। তো দেখলাম যে অনেকক্ষণ পরে মানে প্রায় ফজরের সময় হয়ে আসছে ওই মুহূর্তে। তো ওরা মানে চলে যাইতেছে, চলে যাওয়ার সময় এমন একটা ভাব দেখলাম আমি তাদের চোখে যে আসলে তারা মানে কি যে করবে আমার আসলে তারা নিজেরাও বুঝতেছে না। মানে আমি বুঝলাম না যে আমি তাদের আসলে কোন ধরনের ক্ষতি করলাম বা কি দোষটা ছিল আমার ওই দিন। আর যাওয়ার সময় তাদের চোখে মানে লাল রঙের আগুন জ্বলতেছিল এক কথায়, দাও দাও। তো এই আগুন দেখার পরে আমি আরো ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে আসলে কি যে করব বা কি হবে তখন আর আমি কিছুই বুঝতেছি না। মনে মনে শুধু আমি বলতেছি যে খোদা, এটা কি আমার শেষ রাত্র, আমি কি আর সকাল দেখতে পারবো নাকি পারবো না। তো এই জিনিসটাই আমি শুধু বারবার মনে মনে বলতেছি, বাট কোনো সূরা আমার মনে আসতেছে না ওই মুহূর্তে, যদিও অনেক সূরাই আমার মুখস্থ। তো তারপরও আমি কিছুই পারতেছি না। তো যাক, একটা পর্যায়ে মানে যে যাওয়ার জন্য 4 জনই মোটামুটি 2 জানালায় গিয়া 2 জন 4 জন দাঁড়ায় গেল। তো দাঁড়ায় যাওয়ার পরে আমি দেখতেই ছিলাম তাকায়া জানালার দিকে, আর ওরাও আমার দিকেই মানে রাগান্বিত চোখে তাকানো ছিল। তো একটা পর্যায়ে দেখলাম যে আমি আসলে চোখ বন্ধ করে আবার চোখটা খুলতে খুলতেই এই সেকেন্ডের মধ্যেই তারা হাওয়া হয়ে গেল। আচ্ছা। আসলে মানে জানালা দিয়া যদি বের হয়েই যেত তাহলে তো জানালাটা খুলতো বা কোনো আওয়াজ আমি পেতাম, কিন্তু আসলে দেখা গেল কোনো কিছুই ছিল না, মানে হুট করে সেকেন্ডের ভিতরেই অদৃশ্য। আচ্ছা। তো অদৃশ্য হওয়ার পরে প্রায় আরো 10 মিনিট পরে আমি শরীরে শক্তি পেলাম বা মানে গলায় আমার আওয়াজ আসলো। তখন আমি মোবাইলটা হাতে নিলাম। তখন হাতে নিয়ে দেখতেছি প্রায় 4:30 থেকে 4:30 থেকে প্রায় 4:35 মতো বাজে। আচ্ছা। তো বাজার পরে ওই মুহূর্তে মানে আমি শোয়া থেকে উঠলাম। আমার রুমে যদিও ফ্যান চলতেছে, আর এমনিতেও মানে আমার রুমটা অনেক ঠান্ডা, কারণ দুপাশে জানালা আর খোলামেলা সব দিক, যার জন্য বাতাসটা একটু বেশিই থাকে।
তো সম্পূর্ণ রুমে ফ্যান ছাড়া সত্ত্বেও মানে আমার শরীর এতটাই ঘামতেছে যে এক কথায় মানে আমার গোসলই হয়ে গেছে ওই মুহূর্তে। তো পরে রুম থেকে উঠলাম, উঠা শরীর মুছলাম, মোছার পরে মিডলের রুমে গেলাম, গিয়ে পানি খেতে এসে আবার শুলাম। তো শোয়ার পরে দেখা যাচ্ছে সকাল তখন 9:30টার মতো বাজে। তো খালা যেহেতু পাশের বাসাতেই থাকে, খালা আবার আসছে, ছোট খালা। তো সে আইসা আমারে ঘুম থেকে উঠানোর পরে মানে গায়ে হাত দিয়ে উনি বুঝতে পারলো যে কিছুটা জ্বর আছে। তো আমিও বাস আমার মতো উঠা গা গোসল ধুয়ে সকালে নাস্তা করেই অফিসে চলে গেলাম। তো যাওয়ার পরে সারাদিন আমি আর ঠিকঠাক মতো আমার কোনো কাজকর্মে মন বসাতেও পারি নাই, আর কোনো কাজ করতেও পারি নাই। তো অফিস থেকে দেখা গেল বিকাল দিকে আমি এবার ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। চলে আসার পরে সেই দিন রাত্রে আমার অনেক জ্বর আসছিল, আসলে কি থেকে বা কি কারণে আমি কিছুই বুঝলাম না। তো জ্বরটা আসার পরে রাত্রে আবার খালা এসে অনেকক্ষণ ডাকাডাকি করলেন। তো করার পরে খালা আবার চলে গেলেন বিরক্ত হয়ে, একটা পর্যায়ে আমি উঠি নাই। তো খালা চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে শুনতে পারলাম যে খালা আসছিল বাসায়, বকাঝকা করে গেছে, আমি ঘুম থেকে উঠি নাই সারাদিন না খাওয়া এই জন্য। তো পরে মুখ হাত ধুলাম, ধোয়ার পরে খালা আবার আসলো বাসায়, খাবার টাবার দিলেন। তো খাবার টাবার খাওয়া শেষ করলাম। তারপরের দিন আমি আবার আমার খালতো ভাইকে বললাম যে তুমি একটু থাকো আমার সাথে আজকে, আমি আসলে ভয় পাইছি অনেক, তো আজকে দেখি আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। তো সেই দিন রাত্রে ওই ধরনের কোনো ঘটনাই আর ঘটে নাই, কিন্তু জানালায় যে ছোট কণা বা পাথর জাতীয় জিনিস ছুড়লে যেরকম একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা কিন্তু ঠিকই ছিল, মানে আগের তুলনায় অনেকটা কম। তো সেই আওয়াজটা আমি আজকে প্রায় 1.5 বছর যাবত এই বাসায়, এই এখনো মানে আজকে সন্ধ্যা পর্যন্ত আওয়াজটা আমি শুই না, তারপরে আসছি। তো আওয়াজটা আমার এখনো যায় নাই, কিন্তু কি জন্য এই আওয়াজটা বা কোন কারণে সেটা এখনো আমি বুঝতে পারি নাই। তো আসলে যদি আপনাদের কারো কাছে এইটার কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন, খুবই উপকৃত হব। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং এটাও একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা। তো আমরা শুনে আসি ঘটনাটি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। জি শ্রোতা বন্ধুরা, এখনকার গল্পটিও একটি 100 বছর আগের একটি ঘটনা। ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিককে নিয়েই। তো ঘটনার মধ্যে সর্বপ্রথমে আসেন হরিলাল নামের একজন ব্যক্তি, যিনি দেখতে অসম্ভব সুদর্শন ছিলেন। দেখতে এতটাই সুদর্শন ছিলেন যে দৃষ্টি এড়ানো তার কাছ থেকে আসলে অসম্ভব। সেই হরিলাল যখন খুব এতটা সুদর্শনের কারণে যখন সে চলাফেরা করতো, তা একসময় তার দিকে একটা পরীর নজর পড়ে। সেই পরীটা একসময় তাকে তুলে নিয়ে চলে যায়, কিন্তু সেই পরী তাকে তুলে নিয়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন সেই এলাকাতে বা তার পরিবারের মধ্যে কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এমন সময় যে পরীদের রাজ্যে সেই হরিলালকে নিয়ে যাওয়া হয়, সেই পরীদের রাজ্যে হরিলালকে নিয়ে গিয়ে তার মতি ভ্রম করে তাকে অনেক ব্ল্যাক ম্যাজিক শেখানো হচ্ছিল। যে পরীটা তাকে নিয়ে যায় তাকে বিয়ে করার একটা মানসিকতা থাকে, সেই পরীটা চাচ্ছিল তাকে বিয়ে করবে, এবং তাকে পরীদের রাজ্যে নিয়ে তাকে অনেকগুলো ব্ল্যাক ম্যাজিক শেখানো হয়। কিন্তু সেই যে পরীটা হরিলালকে নিয়ে যান, সেই পরীদের রাজ্যের অন্য আরেকটা পরী হরিলালকে দেখে পছন্দ করে ফেলেন, এবং সেই দুটো পরীর মধ্যে যে হরিলালকে যে নিয়ে যায় এবং যে হরিলালকে দেখে পছন্দ করে, সেই দুটো পরীর মধ্যে তাদের মধ্যে আবার কিছুটা রেষারেষি সৃষ্টি হয় যে হরিলালকে ওই পরীটা বিয়ে করবে। হরিলাল এতটা সুদর্শন ছিল। তো সেই মুহূর্তে একসময় অপোজিশনে যেই পরীটা ছিল, একসময় যখন বুঝতে পারে যে না, হরিলালকে পাওয়া সম্ভব নয়, কারণ যে পরীটা হরিলালকে নিয়ে এসেছে সে তাকে সেই সুযোগটা দিচ্ছে না। একসময় যেই পরীটা একসময় তাকে দেখে পছন্দ করে, সেই পরীটা একসময় হরিলালের মতিভ্রমটাকে ভালো করে তাকে বলে দেয় যে তুমি আসলে এই রাজ্যের নয়, তুমি মানুষ নয়, তোমাকে এই প্ল্যান করে এই পরীটা তোমাকে নিয়ে আসছে। তখন হরিলাল বলে আমি এখন কি করবো, আমি আমার রাজ্যে চলে যেতে চাই। আমার মানসিক পরিবর্তন আসার পর সে বলে যে আমি মানব জীবনে আমি চলে যাব। তো সেই ক্ষেত্রে হরিলালকে বলে যে আমি তোমাকে যেই ব্ল্যাক ম্যাজিক গুলা শেখানো হয়েছে, আমি সেই ম্যাজিক গুলাকে তোমাকে আমি নষ্ট করছি না, সেই জাদু বিদ্যাগুলো তোমার মধ্যেই থাকবে, কিন্তু তোমাকে মানব জীবনে তোমাকে পাঠিয়ে দেওয়ার পর তুমি সেখানে গিয়ে বিয়ে করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি মানুষের উপকার করবে। এই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়ে হরিলালকে তাদের গ্রামে পাঠিয়ে দেওয়া হয়, এবং বলে যে আমি যদি আমার গ্রামে গিয়ে আমার পরিচয় দিয়ে আমাকে মানুষ চিনবে কিভাবে, আমি তো অনেক দিন হয়ে গেছে আমি আমার এলাকা থেকে বিচ্যুত হয়ে আছি। তো সেই ক্ষেত্রে বলে যে তুমি তোমাদের এলাকায় গিয়ে
তোমার পরিচয় দিবে বা তোমার সমস্ত কথাগুলো বলার পর মানুষ চিনবে। আর কিন্তু তুমি সর্বপ্রথম তুমি যাওয়ার একটা নজির দেখাতে হবে যে তুমি তোমাদের গ্রামের একটা বাঁশ ঝাড়ের সামনে গিয়ে সেখানে 3টা তুড়ি দিবে। 3টা তুড়ি দেওয়ার সাথে সাথে এই বাঁশ ঝাড়ের প্রত্যেকটা বাঁশ একটার পর একটা ছিঁড়ে যায়। তো সেই চিড়ে যাওয়ার শব্দে, প্রচন্ড শব্দে রাতের বেলা গ্রামবাসী জড়ো হয়। জড়ো হওয়ার পর এসে দেখে যে এখানে একটা লোক পড়ে আছে। তারপর হরিলাল সবাইকে পরিচয় দেয় যে আমি এই ছেলে, ও এত বছর আগে আমি এখানে ছিলাম, আমাকে এভাবে পরি আমাকে ধরে নিয়ে চলে যায়। এরপর হরিলাল একসময় অবিবাহিত থেকে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে সে এখানে চলে আসে এবং সে একসময় কালী সাধকে পরিণত হয়। সে খুব একজন ভালো কালী সাধক এবং মানুষের উপকার করার জন্য সেই ব্ল্যাক ম্যাজিকটাকে ইউজ করা হয়। এই ছিল হরিলালের জীবন, কালী সাধকে হরিলাল পরিণত হওয়ার ঘটনা। এর পরবর্তীতে আসে পরিণত এক সময় আসে যে পার্শ্ববর্তী একটা গ্রামের একটা ছেলেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়। সেই ছেলেটা এতটাই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছিল যে সে যখন মানুষের সাথে কথা বলতো, যেই মানুষের গায়ে সেই আক্রান্ত ব্যক্তিটা থুথু ছিটে যেত, সেই মানুষের অসম্ভব ভয়ানক প্রকৃতির স্কিন রোগ হতো। তো এই ধরনের অসম্ভব সমস্যার জন্য সেই পাশের গ্রামের অসুস্থ ছেলেটাকে নিয়ে হরিলাল সেই কালী সাধকের কাছে নিয়ে আসা হয় এবং হরিলাল বলে যে ওকে আমি ট্রিটমেন্ট করার জন্য আমার প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে, যেমন 10টা মোমবাতি, আগরবাতি, তারপর সরষের তেল, এগুলো নিয়ে আসতে বলা হয় এবং বলা হয় যে অমাবস্যার রাতে নিয়ে আসার জন্য। যখন হরিলালের কাছে সেই অসুস্থ ছেলেটাকে নিয়ে আসা হয় অমাবস্যার রাতে, তো হরিলাল সেই অসুস্থ ছেলেটাকে একটা শ্মশানের মধ্যে গোল সার্কেল করে গোলাকৃতির বৃত্তাকার করে সেখানে শুয়ে দিয়ে বলে যে আমি ওকে দিয়ে যখন আমার ট্রিটমেন্ট শুরু করব, ট্রিটমেন্ট শুরু করার পর এক সময় শ্মশানের পাশে একটা পুকুর থাকে, তো আমি যখন ওকে ট্রিটমেন্ট করতে করতে আমি এক সময় যখন শুয়ে পড়বো, শ্মশানের মধ্যে কালী পূজা করার সময় যখন সনাতন ধর্মাবলম্বীরা কালী পূজা করে, রাসেল ভাই দেখবেন ওখানে বলি দেওয়ার জন্য এক ধরনের খড়গ থাকে। তো সেখানে বলে যে আমি যখন ওকে ট্রিটমেন্ট করতে করতে সেন্সলেস হয়ে যাব, তখন সেই খড়গের মধ্যে মানে এই কালী সাধককে রেখে আমাকে বলি দিতে হবে, তার মানে জবাই করতে হবে। তো জবাই করার সাথে সাথে সেই সার্কেলের মধ্যে শুয়ে থাকা অসুস্থ ছেলেটাকে আমার গায়ের রক্ত ওর গায়ে কিছুটা মেখে দিয়ে যতটা দ্রুত সম্ভব আমাকে সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দিবে। সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দিয়ে হরিলালকে যখন সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দেওয়ার পর পরবর্তী অমাবস্যার সময় সেই অসুস্থ ছেলেটার আত্মীয় স্বজনকে আসার প্রতিশ্রুতি দিয়ে দেয়। যথারীতি এটাই হয় এবং সেই অসুস্থ ছেলেটার লোকজন ওনার সেন্সলেস হয়ে যাওয়ার পর হরিলালকে সেই খড়গের মধ্যে নিয়ে তাকে বলি দিয়ে সেই রক্তটা ওর গায়ে মেখে দিয়ে হরিলালকে যথারীতি খুব দ্রুত পুকুরে ফেলে দেওয়ার পর পরবর্তী অমাবস্যাতে যখন আসেন, দেখা যায় যে সেই কালী সাধক তান্ত্রিক ব্যক্তিটা অসম্ভব পরিমাণে কাতরানো অবস্থায়, প্রায় আধমরা অবস্থা, সেই আধমরা অবস্থাতে হরিলালকে সেই বৃত্তাকারের মধ্যে আটকানো অবস্থাতে আছে। হরিলালও মোটামুটি সুস্থ হয়ে আছে, প্রায় অনেক দিন 14-15 দিন চলে যায়। তো হরিলালও সেই মোটামুটি সুস্থ অবস্থায়, কিন্তু সেই তান্ত্রিক সাধক অসুস্থ পরিমাণের মারাত্মক, এবং সেই অসুস্থ উনি থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু অসুস্থ সেই ছেলেটা সুস্থ হয়ে উঠছিল এবং তার চারিপাশে যে গোলাকৃতির যে বৃত্তটা এঁকে দেওয়া হয় সেটার আশেপাশে বেশ কতগুলো ইঁদুর, যেটা পরবর্তীতে সেই তান্ত্রিক সাধকটা বলে যে ওকে বাঁচানোর জন্য, ওকে সুস্থ করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে এবং আপনাদের আত্মীয়দের মধ্যেই কেউ একজন ওকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু ওই অসুস্থ ছেলেটার আত্মীয় স্বজন বলে যে কে করেছে সেই নামটা আমাদেরকে একটু বলেন। কিন্তু তান্ত্রিক সাধক অনেক অনুরোধ করার পরিপ্রেক্ষিতে সে নামটা বলেনি। আর যে ইঁদুরগুলো আশেপাশে ছিল সেই ইঁদুরগুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ইঁদুরগুলো কেন ছিল? যে ইঁদুরগুলো তার আশেপাশে ছিল, এই ইঁদুরগুলোকে প্রত্যেকটা ইঁদুরকে তার কপালের মধ্যে সিঁদুর মাখানো ছিল। আচ্ছা, কারণ এই সিঁদুরগুলো মাখিয়ে এই বন্য ইঁদুরগুলোকে ছেড়ে দেওয়া হয়। এই প্রত্যেকটা ইঁদুর এক একটা জায়গায় এক এক রকম করে ছড়িয়ে ছিটে চলে যায়, কেননা এই প্রত্যেকটা ইঁদুরকে খুঁজে পাওয়া অসম্ভব আর এই ছেলেটাকে বাঁচানোটাও ছিল অসম্ভব। এই ধারণাটা ইঁদুর না পাওয়া গেলে তো বাঁচানো সম্ভব হবে না, কখনোই না। এটার পরিপ্রেক্ষিতেই সেই ছেলেটাকে ব্ল্যাক ম্যাজিক করে তার মৃত্যু মুখে ছেড়ে দেওয়া হচ্ছিল, কিন্তু এই তান্ত্রিক সাধকের অসম্ভব পরিশ্রমের পরিপ্রেক্ষিতে ছেলেটাকে সুস্থ করে তোলা হয়। আর পরবর্তীতে আরেকটা কথা জানা যায় যে পরবর্তীতে এই তান্ত্রিক সাধকটা একসময় নাকি যে পরীটা ওনাকে নিয়ে প্রথমে চলে গিয়েছিল সেই পরীটার হাতেই নাকি তান্ত্রিক সাধকটা একসময় ভুলক্রমে সে তার নিজের শরীর বন্ধ করতে ভুলে যান। সে ভুলে যাওয়ার কারণে একসময় সেই পরীটার হাতেই নাকি তার মৃত্যু হয়। ওকে, বিউটিফুল স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা হয়েছে সেটা ইমেইল এবং এই যে এটা একজন
পুলিশ সদস্য পাঠিয়েছেন। তিনি যদিও তার নাম আমাকে লিখেছেন, বাট আমি তার নামটা বলতে চাই না সবকিছু ঝামেলা এড়াতে। তিনি লিখেন, রাসেল ভাই, আমি জানতে চাইবো না আপনি কেমন আছেন। জানিয়ে ভালো আছেন এবং সবসময় ভালো বলে। আমি আমার জীবনের ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করব। আমার নাম অমুক, আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে, আমি একজন পুলিশ কনস্টেবল এবং আমি ঢাকায় কর্মরত আছি। ঘটনাটি আমার কর্মস্থলে, কথা না বাড়িয়ে আমি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি 1 বছর আগের। একদিন রাতে আমি রামপুরের একটি চেকপোস্টে ডিউটি করছিলাম। রাত 1টার দিকে একজন স্যার আসলেন এবং আমাকে বললেন, এসআই স্যার আর কি, তিনি বলছেন যে আমাকে বললেন যে একটা ফোর্স দরকার। আমার ইনচার্জ আমাকে বললেন যে স্যারের সাথে যেতে। আমি যথারীতি স্যারের সাথে রওনা হলাম এবং ঢাকা মেডিকেল কলেজ পৌঁছালাম এবং সেখান থেকে জানতাম না যে আমাকে সাথে আনা হয়েছে কিছু সময়। কেন সাথে আনা হয়েছে কিছু সময় পরে বুঝলাম একটা লাশ পোস্টমর্টম করা হবে এবং পোস্টমর্টম হয়ে গেলে আমাকে আমার সাথে লাশটি তার স্বজনদের বাসায় দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে সেটাও লিখেছেন, বাট আমি সেটা পড়ছি না। লাশটি যখন আমার সামনে দিয়ে গেল তখন আমি লাশটির চেহারা দেখলাম, একটা ছেলের লাশ, 20 কি 23 হবে। বুঝলাম এটা রোড অ্যাক্সিডেন্ট কেস। আমি যথারীতি বসে থাকলাম এবং পোস্টমর্টম হয়ে গেল। স্যারের সাথে লাশটা তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের পোস্টে ফিরে গেলাম। আমি বুঝতে পারছিলাম শরীরটা ভারী লাগছে, তাই ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন পর আবার ওখানেই নাইট ডিউটি পড়ল। রাত 3টার দিকে আমি চেকপোস্টের পাশে একটা চেয়ারে বসেছিলাম। হঠাৎ দেখলাম একটু দূরে রাস্তা থেকে একটু নিচে আবছা আলোতে একটা ছেলে বসে আছে। এত রাতে এখানে বসে থাকা, আমি অবাক হই। আমি কৌতূহল বশত একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তুমি কে, এখানে বসে আছো কেন? তখন ছেলেটি আমার দিকে তাকালো, আর আমি যা দেখলাম তার জন্য আমি তৈরি ছিলাম না। আমি দেখলাম সেই ছেলেটি বসে আছে যার কিছুদিন আগে আমি পোস্টমর্টম করিয়েছি। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তখন সেন্সলেস হয়ে পড়ে যাই। পরে আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি এবং আমার ফ্রেন্ডরা বলেছিল আমি নাকি রাস্তার এক পাশে কাদার ভেতরে পড়েছিলাম। তখন আমি কাউকে ঘটনাটি বলিনি। ঘটনাটি আমি আমার এক সম্পর্কের নানাকে জানালাম। তিনি খুব পরহেজগার লোক ছিলেন। তিনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন, এটা রোজ পড়তে, তাহলে আর সমস্যা হবে না। তারপর থেকে আর এমন হয়নি। আমি জানি না আমি কেন দেখলাম ওকে, উত্তরটা আজও জানা নেই। এবং চাকরির কারণে সময় সুযোগ করে আসতে পারবো না জানি, তাই আমি চাই আমার ঘটনা ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। নাম দিয়েছেন, তারপরে ফোন নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে। যে মানুষটিকে আপনি দেখেছেন মৃত অবস্থায়, সেই মানুষটিকে আবারও সামনাসামনি দেখা। আমি আজকের ভূত এফএম শুরু করেছিলাম এইরকম একটা সমস্যার কথা দিয়ে। দেখা যাক এরকম সমস্যা আরো পাওয়া যায় কিনা। আমরা আবারও চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। তার আরো একটা ঘটনা আছে না, আরেকটা ঘটনা আছে বোধহয় না, সেই ঘটনাটা আমরা শুনে ফেলি, তারপরে আমরা মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসবো। আমার এবারের আমার এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা মহাসড়ক রিলেটেড। আমরা অফিসের কিছু কালিগ একটা বাসে করে, মিনি বাসে করে, 24 জনের একটা মিনি বাসে করে আমরা ভারতের দিকে যাচ্ছিলাম, বেনাপোল বর্ডার ক্রস করে কলকাতা যাওয়ার জন্য। তো আমরা এখানে রাত্রেবেলা একটু লেট নাইট আমরা রওনা দিয়েছিলাম, কারণ যেহেতু আমরা সকালবেলা ওখানে পৌঁছালে বর্ডার ক্রস করতে পারি, আমাদের বেশি সময় যাতে নষ্ট হয়। তো আমরা এখান থেকে রওনা দেওয়ার পরে আমরা অ্যারাউন্ড 3:30 পরে পদ্মা ক্রস করেছিলাম, ফেরি ক্রস করেছিলাম। ফেরি ক্রস করে কিছুক্ষণ পরেই, মানে জাস্ট 5 or 10 মিনিটস আমরা হার্ডলি ড্রাইভ করেছিলাম। তারপর আমরা আমাদের
বাসের পিছে থেকে একটা অ্যাম্বুলেন্স প্রচন্ড জোরে হর্ন দিয়ে যাচ্ছে। তো আমাদের যে সুপারভাইজার ছিল সে আমাদের ড্রাইভারকে বলছে যে ভাই আপনি গাড়িটাকে সাইড দিয়ে দেন, ও দেখেন না কত বারবার ইয়ে করছে, হর্ন দিচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল ড্রাইভার মানুষ, সে অ্যারোগ্যান্স, না আমি কেন তাকে সাইড দিব। তো আমাদের সুপারভাইজার একবার পিছে ঘুরে দেখলো যে এটা একটা অ্যাম্বুলেন্স। তো সে বলে যে ভাই অ্যাম্বুলেন্স সাইড দিয়ে দেন, রোগী মানুষও থাকতে পারে। তো উনি সাইড দিয়ে দিল, আমরা ড্রাইভার সাইড দিয়ে দিল। তো গাড়িটা আমাদেরকে ক্রস করে সামনে চলে গেল। বলে রাখছি যে আমি ফ্রন্ট সিটে ছিলাম এবং আমার সাথে আমার খুব ক্লোজ একজন কলিগ ছিল। আমরা দুজনেই জেগেছিলাম, গল্প করছিলাম। আমরা দেখছিলাম যে আমাদের সামনে অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং বাসের আলোতে আমরা স্পষ্ট অ্যাম্বুলেন্সকে দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, দুটোই আমরা আমরা খুব সুন্দর করে লক্ষ্য করছি, নাম্বার দেওয়া সবকিছু। কিছুক্ষণ পরে একেবারে চোখের সামনে থেকে রাসেল ভাই গাড়িটা একদম ভ্যানিশ, নাই, এবার কিছু নাই যাতে ওখানে, মুহূর্তের মধ্যে একদম মুহূর্তের মধ্যে। এটা দেখার পর সুপারভাইজার একটু শকড, মোস্ট প্রবাবলি সুপারভাইজার নতুন ছিল। সে ড্রাইভার বলছে ভাই এটা কি হলো? তো ড্রাইভার বললো এগুলো হয়, রাস্তাঘাটে এগুলো হয়, এগুলোর দিকে এত নজর দিতে নেই, চুপচাপ থাক, শান্ত থাক। এটার পর থেকে দেখলাম যে সুপারভাইজার নিজে একটু কেমন গুটিয়ে গেল, ইঞ্জিনের উপর বসে পড়লো। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখলাম যে ওই অ্যাম্বুলেন্সে রাসেল ভাই রাস্তার এক পাশে উল্টে পড়ে আছে এবং একজন ওয়ার্ড বয় সে হাত দিয়ে আমাদের বাসকে থামানোর চেষ্টা করতেছে যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের হেল্পের দরকার। তো আমাদের ড্রাইভার কি করলো, ক্রস করে, খুব দ্রুত ক্রস করে চলে গেছে ওই অ্যাম্বুলেন্সকে। তো এটা দেখে সুপারভাইজার আবার একটু রেগে গেল। সুপারভাইজার রেগে বললো আরে আপনি দেখছেন ভাই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি গাড়ি থামাবেন, এটা কোনো কথা হলো? মানবতা বলে কিছু আছে? তো ড্রাইভার বারবার ওনাকে এটা বোঝাচ্ছে যে ভাই এগুলো নিয়ে তুই মাথা ঘামাইস না, তুই তো দেখছিস কি হয়েছে। কিন্তু তারপর ওর এটা মাথায় ঢুকতেছে না। তো যেহেতু এই আলাপ এতটুকু চলছে, তো গাড়িটা বেশ অনেকটুকু সামনে চলে গেছে, আমাদের গাড়ি বেশ ফাস্ট ছিল। তো কিছুক্ষণ পরে যখন এই চিল্লাচিল্লি সুপারভাইজার এবং ড্রাইভারের আওয়াজ শুনে কয়েকজন স্যার, আমাদের সিনিয়র স্যার ছিলেন, ওনারা জেগে উঠছে। তারা জিজ্ঞেস করলেন যে ভাই কি সমস্যা? তো এরকম স্যার আমাদের একটা অ্যাম্বুলেন্স পিছিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি থামাচ্ছে না। তো স্যাররা বলেন যে না এটা তো কোনো ইয়ে না, তুমি গাড়ি ব্যাক করো। তো আমরা গাড়ি ব্যাক করে আবার ফিরে আসলাম এবং ওই স্পটে এসে দেখি রাসেল ভাই there is nothing, কোনো চিহ্ন নেই। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, পড়ে গেলে একটা লরি সেটাকে নিয়ে যাবে, যতটুকু সময় প্রয়োজন তাও যায়নি। এখানে কোনো চিহ্ন নেই যে একটা গাড়ি পড়ে গেছে, কেউ আহত হয়েছে, কোনো গাড়ি গাছে ধাক্কা খেয়েছে, রোডে ধাক্কা খেয়েছে, কোনো কিছু কোনো চিহ্ন নেই, কমপ্লিটলি ভ্যানিশড। তো এটার পরে আমাদের যে সুপারভাইজার ছিল যথেষ্ট ইয়ে হয়েছে এবং ক্যালকাটা যাওয়ার পরে সে অসুস্থ ছিল এবং সে এতটাই অসুস্থ ছিল যে অলমোস্ট সে 6 মাসের মতো অসুস্থ ছিল এবং তার হাফ বডি প্যারালাইজড হয়ে গেছে। ও মাই গড। এবং সে ক্যালকাটায় ট্রিটমেন্টে ছিল এবং কিছুদিন আগে সে ট্রিটমেন্ট শেষ করে দেশে ব্যাক করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই আমাদের মঈনুদ্দিন ভাইয়ের কাছে। এবার আমরা সেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা শুনবো এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরো ঘটনা হয়তো পরে থাকতেও পারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আরেকবার শুরু করতে হবে। হ্যাঁ, কলেজে পড়ুয়া ছাত্রী, তো উনি একজন তান্ত্রিকের কাছে গেছেন ওনার একজন ছেলে বন্ধুকে তার মনের ভিতরে আনার জন্য, তার প্রেমে যেন সে আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে, সেই জন্য তাকে ভুলে না যায়। তো সে তান্ত্রিক তার কাছ থেকে বললো যে ঠিক আছে আমি এনে দেবো, তোমার মাথার চুল দিয়ে যাও। তার কপালের উপর থেকে সে মাথার চুল নিয়ে গেছে এবং নাম নিল, তার নাম, তার মার নাম নিল। উনি যখন দেওয়ার পরে সে তান্ত্রিক তার কাছ থেকে যখন বললো যে আমি এই কাজটা করে দিতেছি, তো রাত্রে 2:30টার দিকে ওই মেয়ের ভাই আমাকে ফোন করে যে এক্ষুনি এই মুহূর্তে আপনি আমাদের বাসায় আসেন। আমি বলছি এটা তো সম্ভব না, রাত 2:30 বাজে, এখন তো কোনো মতে আমি আসতে পারবো না, আমি সকালে আসবো। তো ভাই বলতেছে আমার বোনের অবস্থা প্রচন্ড খারাপ, খুবই অস্থিরতা, সে ঘর থেকে বাইরে চলে যেতেছে, এমনকি আমরা একটা ঘরের মধ্যে জিন দেখতে পাইলাম, আর আমার বোন অন্য একটা কি তান্ত্রিকের নাম বলে বলে চিৎকার পারতেছে, আসলে আমার জন্য উপকার হয়। তেমন এখন কোনো পক্ষই সম্ভব না, তুমি একটা কাজ করো, এই ফোনটা তোমার বোনের কাছে দাও। যখন ফোনটা বোনের কাছে দিলাম, তার সাথে 2টা কথা বললাম, তখন সে স্থির হয়ে থাকলো। পরে সকালবেলা আমি তার বাসায় যাই। যখন আমি তার বিছানার উপরে বসি, বিছানায় বসার পর পুরো আমার শরীরটার মধ্যে
তার বিছানার থেকে গরম বাতাস চলে আসতেছে। তখন আমি খুব অস্থিরতা করি যে বিষয়টা কি, বিছানার মধ্যে কি আছে। তখন আমি তার ঘরের লোকদেরকে বললাম, এক কাজ করেন, মেয়েটাকে খাট থেকে নামান এবং বিছানাটা পরিষ্কার করে নেন। বিছানা যখন পরিষ্কার করলো কিছু দেখা গেল না, তখন বললাম যে জাজিমের ভিতর দেখেন কোথাও ছেঁড়া পড়া আছে কিনা, এটা ভিতরে হাত দিয়ে দেখেন কি আছে। যখন জাজিমটার ভিতরে হাত দিয়ে দেখলো, সেটা মাদুলির ভিতরে এই মেয়ের যে মাথার চুল নেওয়া হয়েছিল সেই মাথার চুল আছে এবং গাছের শেকড় আছে। যে তান্ত্রিকের কাছে যে মেয়েটি গিয়েছিল সেটা জিনের চালানোর মাধ্যমে কালো জাদু করে সেই মাদুলিটা ঘরের মধ্যে রাখা হয়। আর সেই রাত্রিতেই তার ঘর যে জানলা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, জানালা ফুটো করে, গ্লাসটাকে ফুটো করে সেই জিনটা চলে আসে ঘরের ভিতরে। মেয়েটা সেই জিনটাকে দেখতেছে, সে তার তান্ত্রিক যার কাছে গিয়েছিল সে তাকে দেখতেছে, আর তার ঘরের ফ্যামিলি সবাই দেখতেছে এটা একটা বদ জিনের মতো দেখতে, খুব খারাপ অবস্থা। ওরা সবাই ভয় পেয়েছিল, কিন্তু মেয়েটাই শুধু বলতেছিল, আপনি এত রাতে আমার ঘরে কেন আসলেন, কি প্রয়োজন। উনি এক্ষুনি চলে যেতে চেয়েছিল বাসার থেকে, যে ঠিক আছে আমি আপনার সাথে চলে যেতেছি। মেয়েটা বারবার বলতেছে দরজা খুলে দাও, আমি তান্ত্রিকের সাথে বাইরে যাব। তো ওরা সবাই অবাক যে আমরা তান্ত্রিক বা কোনো কিছু দেখতেছি না, যার নাম বলতেছে আমরা কিছুই দেখতেছি না, আমরা তো বদ জিন একটা দেখতেছি, খারাপ কেমন দেখা যায়, আর ও কি বলতেছে। তখন ওই মেয়েটাকে আমি যখন বললাম ঠিক আছে যাও তুমি উজু করে আসো, আমি তোমাকে দেখব। যখন সে উজু করার জন্য ঘর থেকে ওয়াশরুমের দিকে যায়, তখন সামনের দিক থেকে তাকে ধাক্কা মারে। সামনের দিক থেকে যখন ধাক্কা মারে সে পড়ে যায়। তখন তার গার্জেনদের বললাম তাকে তুলেন, উঠিয়ে আপনার সাথে 2 জন মিলে যান, যাকে উজু করে নিয়ে আসেন। তখন তারা উঠে উজু করে নিয়ে আসার পরে আমি তখন ওই জায়গায় যেখান থেকে ও ধাক্কা মেরে পড়ে গেছিল, আমি সেই জায়গাটাতে যাই। সেই জায়গায় গিয়ে আমি ঘোরাঘুরি করি যে দেখি কি আছে। আমি ওই ঘরটা তো যেখান থেকে ও পড়ে গেল সেখানেও আমি দেখতে পেলাম যে একই অবস্থা, যে প্রচন্ড গরম বাতাস বেরিয়েছে। আচ্ছা, তখন আমি দেখতেছি ওই জিন যে পাঠানো হয়েছিল চালানো করে সেই ঘরের মধ্যে সে এখনো আছে। পরবর্তীতে মেয়েটাকে যখন উজু করে বসালাম, বসিয়ে আমি যখন বসছে তখন আমি তার গালের মধ্যে ব্রণের মতো একেবারে খুব এখনই সেই গালগুলো থেকে লাল লাল দাগ ব্রণগুলো এক্ষুনি ওঠা মাত্র উঠছে। তখন দেখলাম যে সেই জিনটা তাকে চর মারছিল। আচ্ছা, চর মার থেকে উঠছে ওই জিনিসগুলো গাল থেকে। এই যে এখন যে চর মারছে, চর মেরে যে ওকে ফেলে দিছিল সেটাই এখন একেবারে দাগটা। পরবর্তীতে আমি যখন বসে তাকে মাথায় হাত রেখে যে তদবিরটা করলাম এবং বললাম যে এটা ছেলেটা ওকে হয়তো ভালোবাসে, আর যার কারণে ওর জন্য এই কালো জাদুটা অর্থাৎ এই কাজটা করেছে। তখন আমি বসে খবরটাই নিয়েছি এবং মেয়েকে যখন জিজ্ঞেস করলাম তখন মেয়েটা আমাকে সত্য কথাই বলছে যে আমি এরকম এই কাজটা করেছি, ওই তান্ত্রিকের কাছ থেকে এই জিনিসটা করলাম। তখন বললাম যে মাদুলির ভিতরে যে আপনার চুল দেখতে পেলেন, অনেকগুলো চুল এবং শেকড় বেকড়, সেই তান্ত্রিক এই মেয়েটাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মেয়েটা যেন তান্ত্রিকের হয়ে যায়, মেয়েটা যেন তান্ত্রিকের কাছে চলে যায়, সেই জন্যই তান্ত্রিক এই কালো জাদুটা করেছে, জিনটাকে পাঠাইছে তাকে নেওয়ার জন্য। আচ্ছা, এটাই ছিল ঘটনা, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ফেসবুক দেখে নেই এবং ফেসবুকের পরে আমাদের চমৎকার আরো কিছু ঘটনা রয়েছে এবং আমাদের নতুন কিছু গেস্ট রয়েছে, তারাও আসবেন। মিরপুর থেকে কাউসার আহমেদ অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি ছবি আপ করেছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোহাগ উদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি তিনি লিখছেন যে সবকিছু মিস হতে পারে কিন্তু ভূতটা মিস হবে না। সুকান্ত বিশ্বাস আমাকে একই কথা লিখেছেন। হারানো দিনগুলো আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আয়েশা খান মিমি লিখেছেন আমিও শুনছি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ওয়ান ম্যান আর্মি লিখেছেন হ্যালো রাসেল ভাই, এবং তিনি সাগর ভূত এফএম এর নিউ ফ্রেন্ড সেটা লিখেছেন, সিলেট থেকে তিনি লিখছেন। এগুলো সব ফেসবুক থেকে পড়ছি কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছি আসিফ নেওয়াজ আমাদের সাথে আছেন এবং তিনি নোয়াখালী থেকে আমাদেরকে শুনছেন এবং তিনি বলছেন যে আগে শুনতে চাইলেও শুনতে পারতাম না, বাট এখন তিনি শুনতে পাচ্ছেন এবং ভালোভাবেই শুনতে পাচ্ছেন। শেখ জব্বার আমাদের সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন।
কামাল আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক সিটি থেকে, তিনি শুনছেন কামাল হোসেন, এবং অ্যাপ দিয়ে তিনি শুনছেন ফুল ভলিউমে। আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আছেন মোহাম্মদ আবু ইউসুফ, এবং তিনি এবং তার কিছু ফ্রেন্ড আছে ইউনিভার্সিটি থেকে, তারা শুনছেন ভূত এফএম এই মুহূর্তে। আমাদের দেখতে পাচ্ছি তারেক আজিজ আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তিনিও শুনছেন আমাদেরকে, সে জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে রাইমা সুলতানা আছেন আমাদের সঙ্গে, সেকেন্ড স্টোরিটা ইন্টারেস্টিং লেগেছিল তার কাছে। আমাদেরকে কামরুল হাসান রকি লিখেছেন ভূত এফএমের সাথে তিনি আছেন আফটার লং টাইম, তিনি আবারও ফিরে এসেছেন আমাদেরকে। এছাড়াও সম্রাট সর্দার বলছেন যে আমি সম্রাট রংপুর থেকে শুনছি। এস কে সাজু খান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই। আপনি যদি আমাদের এখানে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/bhotfm.russell। এছাড়া আপনি চলে যেতে পারেন www.facebook.com/radio.fruity। এছাড়া আপনি চলে যেতে পারেন আমাদের টুইটার পেজে, এবং সেখানে যে আপনি আরজে রাসেল সার্চ দিয়ে আপনি সেখানে আরজে রাসেল সার্চ দিয়ে আপনি পেতে পারেন সেখানে। তো রাসেল_ভূত এফএম এই নামে পেয়ে যাবেন আপনি। তো যাই হোক, আমাদের এইখানে যদি আপনি SMS করতে চান, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা এবার একটা ছোট্ট ঘটনা যাব, ছোট্ট না বেশ বড় ঘটনাতেই যাব আমরা, এবং সেই ঘটনাটা আরো একটা ইমেল, এবং সেই ইমেলটা আমি এখন এই মুহূর্তে পড়ছি আপনাদের জন্য। ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি যে রাসেল ভাই আশা করি ভালো আছেন, অনিবার্য কারণে আমার নাম প্রকাশ করবেন না। এবং তারপরে তিনি তার নাম লিখেছেন, তারপরে লিখছেন আমি পুরান ঢাকার শাঁখারি বাজার থেকে লিখছি। আমি ভূত এফএমের একজন অন্ধ ভক্ত। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করতে চাচ্ছি, যেটা আজও আমার জীবনে বর্তমান। কাজের চাপের কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। যদিও জানি না আমার ঘটনাটা কতটুকু আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে, তবু আমি বলছি। আমি একজন পাথরের নাম ফলক খোদাইয়ের কাজ করি। সবসময় আমি আমার অফিসে পাথর খোদাই করে থাকি, কিন্তু একদিন এক কাস্টমার আমার বসকে ফোন দিয়ে বলে যে তার পাথরের বানান ভুল হয়েছে। সেই পাথরটি একটি কবরস্থানের কবর জিয়ারতের পাথর ছিল, এবং সেটি ইতোমধ্যে স্থাপিত করে ফেলা হয়েছে, বিধায় আমাকে সেই স্থানে গিয়ে পাথরের লেখা ভুলটি সংশোধন করে দিয়ে আসতে হবে। সেই রকমই আমার বস বললেন। তারিখটা ছিল 1/2/2017, রোজ বৃহস্পতিবার। সেই দিন মানে 2 তারিখ, মানে জানুয়ারি মাসের 2 তারিখ সম্ভবত উনি বলছেন। সেই দিন আমাকে সেই কাজে পাঠানো হয়েছিল। আমাকে যেখানে যেতে হবে সেই জায়গাটি ছিল মানিকগঞ্জের সিঙ্গাইলের আশেপাশের কোনো একটি কবরস্থান। বলে রাখা ভালো যে আমি এর আগে কোনোদিন মানিকগঞ্জ যাইনি। আমার বস উক্ত কাস্টমারের ফোন নাম্বার পাঠিয়েছিল। বলে রাখা ভালো সেই কাস্টমারকে আমি কখনো দেখিনি, এবং উনিও আমাকে দেখেননি। ঘটনার দিন কাজ থাকার কারণে আমি রওনা দিই দুপুর 3:30 দিকে, অর্থাৎ 3:30টায়। রাস্তায় অনেক জ্যাম থাকায় আমার পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে যায়। আমি সিঙ্গাইর বাস স্ট্যান্ডে নেমে সেই কাস্টমারকে ফোন দেই। সে আমার ফোন রিসিভ করে বলে বাস স্ট্যান্ডের ডান দিকে শফিক ভাইয়ের মিষ্টির দোকানের সামনে অপেক্ষা করতে, এবং সে ওইখানে তার লোক পাঠাবে এবং আমাকে সেই লোক রিসিভ করবে। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর একটা লোক আমার সামনে এসে বলল, আপনি কি আকাশ ভাই কবরের পাথর খোদাই করতে এসেছেন? আমি বললাম হ্যাঁ। উনি বলল আমাকে রিয়াজ ভাই পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বলে রাখা ভালো ওই কাস্টমারের নাম রিয়াজ উদ্দিন। এইবার আমি আপনাদের সেই লোকটির বর্ণনা দেব যিনি আমাকে রিসিভ করতে এসেছেন। ওই লোকটির উচ্চতা প্রায় 6 ফুট, এবং 6 ফুটের কাছাকাছি তার উচ্চতা। গায়ের রং ছিল ঘন কালো, তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং পাজামা, এবং খুবই কম কথা বলেন তিনি। তাই তার সাথে হাঁটতে হাঁটতে আমার মোটেও ভালো লাগছিল না। কিন্তু
কি কার করা, ফিরে তো মানে যেতে তো হবেই। তো গ্রামের পথ, রাত হয়ে যাওয়ার কারণে দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে এবং রাস্তাঘাটও খুবই নির্জন। 45 মিনিট হাঁটার পর আমি ওই লোকটিকে জিজ্ঞেস করলাম, ভাই আর কত দূর? কিন্তু কোনো উত্তর পেলাম না তার কাছে। আমাকে কাস্টমার বলে দিয়েছিলেন যে বাস স্ট্যান্ড থেকে কবরস্থান মাত্র 10 মিনিটের পথ, এদিকে 45 মিনিট হয়ে গেছে প্রায়, এবং তাই খুব ভয় করছে এবং সাথে সাথে বিরক্তিও লাগছে। কিন্তু কি আর করার। অনেকক্ষণ পর একটা পুরনো কবরস্থানে আমাকে ওই লোকটি নিয়ে আসলো এবং পুরনো জলচকিতে বসতে দিয়ে বলল, আপনি আপনার কাজের জিনিসপত্র বের করুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বলে লোকটি চলে গেল। আমি নির্জন পরিবেশে, আমি আর একটা নীরব কবরস্থানে একা। আমি অপেক্ষা করতে করতে দেখি 15 মিনিট হয়ে গেছে, কিন্তু লোকটি আর আসছে না। খুব বোরিং লাগছিল, তাই মোবাইল বের করে গেমস খেলার সিদ্ধান্ত নিলাম। ঠিক ওই সময় সেখানে কারেন্ট চলে আসে। তখন নিজেকে আরো একা মনে হয়, কারেন্ট চলে যায়, তখন নিজেকে আরো একা মনে হলো। তাই ওই লোকটিকে মনে মনে বকতে শুরু করলাম যে আমাকে একা ফেলে রাখার জন্য। নিজেকে নিয়ন্ত্রণ করে সেই গেমস খেলা শুরু করলাম। কবরস্থানের পরিবেশে আরো গম্ভীর হয়ে গেল অন্ধকারের কারণে। আমি যখন গেমসে মগ্ন, ঠিক তখনই আমি অনুভব করলাম আমার চোখের পাশ দিয়ে সাদা কিছু একটা দ্রুত চলে গেল। কিন্তু আমি তেমন পাত্তা দিলাম না বিষয়টিকে, কারণ আমি খেলায় মগ্ন। কিছুক্ষণ পর পুনরায় আবারও জাস্ট আরেকটা ঘটনা ঘটলো এবং ব্যাপারটা আমি বোঝার জন্য গেম অফ করলাম। এইবার যা দেখলাম তা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম কাফনের কাপড় পরা একটা অবয়ব দ্রুত চলে গেল। তা দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সাথে সাথে আমি দৌড় দিয়ে কবরস্থানের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এতটাই অন্ধকার ছিল যে আমি কবরস্থানের গেট খুঁজে পেলাম না। এদিক ওদিক ছুটছি, কিন্তু গেট খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই একটা ঘর দেখতে পেলাম, আর কুপির আলো জ্বলছে সেই ঘরে। তাই কোনো কিছু না ভেবে আমি সেই ঘরে গেলাম এবং গেটে নক করতে এক বৃদ্ধ মহিলা বের হয়ে আসলেন এবং আমাকে ভেতরে নিয়ে আসলেন। মহিলাটির বয়স 100-র ঊর্ধ্বে হবে, ঠিক বলতে পারবো না। আমি ভেতরে গিয়ে তাকে আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি বললেন, ওই লোকটি হচ্ছে আমার ছেলে, যে আমাকে এখানে তোমাকে এখানে নিয়ে এসেছিল। সে বলে, তুমি বসো, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। এই বলে ওই মহিলাটি রান্নাঘরে চলে গেলেন। কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমার জন্য আরো ভয়ঙ্কর কোনো কিছু অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে ওই মহিলাটি একটা কাপ ও একটা প্লেট কি যেন নিয়ে আসলো। ঠিক অন্ধকারের কারণে আমি দেখতে পাই নাই এবং সামনে এসে আমার হাতে দিয়ে বলল, নাও খাও। আমি প্লেটটি হাতে নিয়ে যা দেখলাম তা বলতে গিয়ে আমার গা শিউরে উঠছে। আমি দেখলাম ওই কাপে তরতাজা রক্ত এবং প্লেটে সদ্য কাটা 2টি আঙুলের টুকরো। আমি চিৎকার দিয়ে ওই প্লেটটি ছুঁড়ে ফেলে দিলাম এবং মহিলাটির দিকে তাকাতে দেখি যে তিনি ভ্যানিশ হয়ে গেছেন। আমি মহিলাটিকে আর দেখতে পাচ্ছি না। আমি দৌড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম, কিন্তু বাইরে থেকে কি জানি এক দরজা বন্ধ করে দিল। আমি কোনো দিশা না পেয়ে ভেতর থেকে দৌড় দিলাম, এই ভেবে যে দরজা আছে কিনা বের হওয়ার জন্য। কিন্তু আমি পৌঁছে গেলাম রান্নাঘরের দিকে, আর সেখানে গিয়ে দেখি যে ওই বৃদ্ধ মহিলাটি একটা ফাঁসির দড়িতে ঝুলছে এবং তাকে খুব বিচ্ছির, আর মুখটা খুব অন্যরকম লাগছে এবং তার হাতের 2টা আঙুল কাটা এবং সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। পরে সেন্স হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরলো আমি তখন দেখলাম আমার সামনে একজন হুজুর, এবং কিন্তু অন্ধকারের মধ্যে তার চেহারাটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছিল। শরীরে অদ্ভুত রকমের জ্যোতি বের হচ্ছে। সে প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? কিন্তু আমি আমার সাথে এত সবকিছু ঘটে যাওয়ার পর তাকেও বিশ্বাস করতে পারছি না। কিন্তু সে আমাকে আশ্বাস দিল সে মসজিদের ইমাম। তখন তাকে আমি সব ঘটনা খুলে বলাতে সে আমাকে বলল একটা পুরানো কবরস্থান এবং অনেক বছর ধরে এটা বন্ধ পড়ে আছে, আর বলল তুমি এটা একটা পুরনো কবরস্থান, আর বলল তুমি একটা ভাঙা কবরে পড়েছিলে। আমি তাকিয়ে দেখি, হ্যাঁ ঠিকই বলেছেন উনি, এবং সে বলল যে আমি তোমাকে নিয়ে যাব সেই কাস্টমারের কাছে। এই বলে আমি আগে যাচ্ছি, উনি পেছন আসছেন। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি উনি নেই। তখন আমি আর কিছু না ভাবতে পেরে নিজের ফোনটা বের করলাম, আর ঘড়িতে দেখি তখন রাত 11:30 বাজে।
এবং মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে। তাই আর দেরি না করে কাস্টমারকে ফোন দিলাম। তাই আচ্ছা চলে এসেছে, তাই আর দেরি না করে কাস্টমারকে ফোন দিলাম। আর উনি আমাকে এক ধমক দিয়ে বললেন, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি তাকে বললাম আমি পুরো ঘটনা পরে বলছি, আগে আপনি আমাকে পুরনো কবরস্থান থেকে নিয়ে যান। তারপর তিনি এসে বলেন, কি হয়েছে? আমি 5 ঘন্টা ধরে আপনাকে ফোন দিচ্ছি, আপনার ফোন বন্ধ কেন? আর আপনার পুরো শরীরে কাদা লেগে আছে কেন? তখন আমি তাকে পুরো ঘটনা খুলে বলতে চাইলাম। সে বলল, আগে বাসায় চলেন, জায়গাটা ভালো না। পরে বাসায় যাওয়ার পর তিনি আমাকে পুরো ঘটনা খুলে বললাম তাকে, এবং আমার ঘটনা শুনে তিনি বললেন যে আমাকে যে কবরস্থানের কাজে আনা হয়েছিল সেটা এটা না, এবং তিনি বললেন যে আমাকে ভুল জায়গায় নিয়ে আসা হয়েছে। কিন্তু আমি সেই লোকটিকে যে লোকটি নিয়ে এসেছে সেই লোকটিকে তিনি পাঠাননি। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে গেছি। এবং তারপরে উনি যা বললেন তা শুনে আমি অবাক। উনি বললেন যে আপনাকে যে ইমাম সাহেব ঘটনাস্থল থেকে বাঁচিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নতুন কবরস্থানের ইমাম, আর গত 3 দিন আগে উনি মারা গিয়েছেন। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গিয়েছে। আজকের দিনটা আপনি আমার বাসায় বিশ্রাম নেন, কাল সকালে কাজ করে আপনি বাসায় চলে যাবেন। আমি তার কথা মতো কাজ করলাম, কিন্তু এই একটা ঘটনা আমার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে অনেকাংশে জড়িয়ে গেছে। একটা ভয়ঙ্কর স্বপ্ন আমাকে এখনো তাড়া করছে। সেই স্বপ্নটি হচ্ছে ওই বৃদ্ধ মহিলাটি আমাকে স্বপ্নে সে প্রায় বলে, আমার 2টা আঙুল যেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, এবং আমি জানি না যে এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবো, তবুও আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরেকটি ভয়ঙ্কর ঘটনা যেটা আমার বন্ধুর সাথে হয়েছে, সময় পেলে আরেকদিন জানাবো। নমস্কার। এই ছিল ঘটনা। সময় তো নাই কোনো কিছু বলার। স্টোরিটা নিয়ে ফিরে এসে বলি, আপাতত একটা বিরতিতে চলে যাই। Stay tuned, Radio Futti, and don't stop the Futti. Futti. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভিডিও ফুটি 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে SMS করেছেন। মাসুম SMS করেছেন আমাকে, এবং তিনি বলেছেন যে আনবিলিভেবল অ্যান্ড এক্সেলেন্ট। আমাদেরকে জিহাদ SMS করেছেন, এবং রাজশাহী থেকে তিনি SMS পাঠিয়েছেন। অপি আমাদের SMS করেছেন যে ঘুম আসছে বাট ভূত FM ছেড়ে ঘুমানোটা ইম্পসিবল। আমাদেরকে SMS করেছেন তন্ময় মিরপুর 2 থেকে, ভূত FM ইজ ভূত FM। থ্যাংক ইউ, আপনি আমাদেরকে এটা লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। SM সিফাত আমাদের SMS করেছেন যে কেমন আছেন। আবু নাইম আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। আমাদেরকে সোয়াদ SMS করেছেন আমাদেরকে রুহুল, কুশল, সুরেশ, স্মাইল, সজীব সহ আরো অনেকে আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি রাসান, এছাড়া আমাদেরকে পাউল SMS করেছেন, পাউল রহমান বাগেরহাট থেকে। আমাদেরকে SMS করেছেন রৌনক, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি MD মামুন, এছাড়াও ময়মনসিং থেকে মহিন হিমেল আমাদের SMS করেছেন। নাইনা আমাদের SMS করেছেন, নাইনা নাফিজা, এবং তিনি বলছেন আমার সাথে অনেক ঘটনা রয়েছে, এবং তিনি বলছেন যে আমাদের শ্যামলীর বাসায় আপনি ঘটনা পাঠান, এবং আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা আপনাকে ইনভাইট করবো, আপনি আমাদেরকে ইউ ক্যান জয়েন আস লাইভ। আমাদেরকে দিতে হচ্ছে মুনিরা আঞ্জুম মুক্তা SMS করেছেন খুলনা থেকে, এবং আম্মুর সাথে শুনছি, ভালো লাগছে। সঞ্জু আমাদের SMS করেছেন। আমি নিশাদ SMS করেছেন সাভার থেকে, তিনি শুনছেন। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি সালাউদ্দিন রাসেল। আচ্ছা, সালাউদ্দিন রাসেল ভাই, আচ্ছা, এবং আমাদেরকে SMS করেছেন এম রনি নরসিংদী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন ফরাজ এবং জেসিয়া চিটাগাং থেকে, তারা শুনছেন। লাস্ট ঘটনাটা খুব ভয়ঙ্কর ছিল আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখতে পাচ্ছি যে অভি SMS করেছেন নীরব রাজশাহী থেকে, এবং SMS করেছেন টঙ্গী থেকে শুভ্র, SMS করেছেন হাসান খান, এছাড়াও শিলা খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফাহাদ। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। ভূত FM নিয়ে আপনাদের অনেক এক্সপেকটেশন, আমরা জানি। আপনাদের যত বেশি এক্সপেকটেশন তত বেশি আমাদের চ্যালেঞ্জটা বেড়ে যায়। এত বেশি এক্সপেকটেশন না থাকলে হয়তো আমরা আরো অনেক বেশি হাসি ঠাট্টা করে কিছুক্ষণ, এবং তারপরে কিছুক্ষণ 2-1টা ঘটনা দিয়ে আমরা হয়তো শেষ করে ফেলতে পারতাম। বাট আপনাদের
আপনাদের এক্সপেকটেশন মেটাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আমাদের প্রতিনিয়ত ঘটনা খুঁজতে হয় যে কার কাছে ঘটনা পাই, কার কাছে ঘটনা পাই। তো আপনারা আলহামদুলিল্লাহ অনেক ঘটনা পাঠান এবং আশা করছি ভবিষ্যতে পাঠাবেন, এবং স্টুডিওতে এসে যেভাবে শেয়ার করছেন সেভাবে শেয়ার করবেন, এবং যারা স্টুডিওতে আগে এসেছেন তারাও অন্যকে ইন্সপায়ার করবেন, এবং আপনারাও নিজেরাও অ্যাটলিস্ট লিখবেন যে আপনাদের এখানে এসে কেমন লেগেছে। পুরো এক্সপিরিয়েন্সটা লিখতে পারেন, পুরো প্রসিডিওরটাও চাইলে লিখতে পারেন, এবং এই প্রসিডিওরটা অন্য কোনো জায়গার প্রসিডিওর আমি জানি না যে কেমন, বাট আমাদের প্রসিডিওরটা লিখলে আমাদের ভালো লাগবে, এখানে লুকানোর কিছু নেই। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। এক সেকেন্ড। জি জি, শ্রোতা বন্ধুরা, আমি সঞ্জয় বলছি। আমি এসেছি যাত্রাবাড়ি থেকে, এবং আমি বিশেষ একটি প্রতিষ্ঠানে, আমি একটি সরকারি জব চাকরি করি, এবং আমি একটি বাংলাদেশের বিশেষ পরিচিত প্রতিষ্ঠানে চাকরি করছি। তো আমি সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নামটি বলতে চাচ্ছি না, তবে আমি আমার আরো একটি বিশেষ পরিচয় হচ্ছে যে নতুন বাজারে ভাটারাতে একটা সঙ্গীত শিক্ষাদের সঙ্গীতায়ন নামে আমরা 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 ঘটনায় যাব, প্লিজ প্লিজ ঘটনায় যাব আমরা। প্রথমত আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি, অনেক দিন আগে, আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা। তো তখন আমি 97-98 দিকে গ্রামের বাড়ি যাই আমার দাদুর কাছে দুটো গল্প শোনা। এর মধ্যে আমি প্রথম গল্পটা শেয়ার করছি। আজ থেকে অনেক আগে, যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশ থেকে অনেক লোক চলে যেতেন, সেখানে যাওয়ার পরে ভারত সরকার অনেককেই কাউকে থাকার জন্য জমি কিংবা কৃষিকাজ করার জন্য গরু, তারপর ঘর তোলার জন্য টিন, নানা বিষয় দিয়ে তাদেরকে ওখানে বসবাস করার মতো সুবিধা করে দিতেন। তো সেই ক্ষেত্রে আমার পরিচিত যে ব্যক্তির কাছে আমি ঘটনাটা শুনেছি, যে আমার দাদুর কাছে থেকে ওটা কালেক্ট করা, তো সেখান থেকে ওনারা গ্রামের মানুষ বলে তারা প্রচন্ড সাহসী ছিলেন, এবং সবসময় ম্যাক্সিমাম সময় দেখা তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটতো। যেমন রাতের বেলা কখনো তারা ঘুমানোর পরে শুনতে পেত যে দরজার সামনে দিয়ে কেউ এসে নক করছে। আবার কখনো যখন নাকি মাটির চুলোতে তারা রান্না করতো, তো পেছন দিয়ে অনেক সময় কেউ একজনকে এসে ডাক দিত, কিংবা যিনি রান্না করতেন তার শাড়ির আঁচল ধরে টান দিত। তার রান্নার যখন মাছ রান্না হতো, মাছ ভাজা রেখে দিয়ে চলে যেত, এমন সময় দেখা যেত যে মাছ পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটতো, যেগুলা তারা ওগুলা তারা ফেস করতো, এবং গ্রামের মানুষ বলে খুব সাহসী থাকার কারণে সেটা নিয়ে তারা ততটা বিব্রত হতো না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা যেটা, যে যারা এমনিতে সনাতন ধর্মাবলম্বী তারা একটা বিশেষ বিষয় সম্পর্কে জানেন, যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানকে সনাতন ধর্মাবলম্বীদের সেই শব্দে বলা হয় হরিসভা। সেই হরিসভা শেষ করে আসার পর ম্যাক্সিমাম সময় অনেক রাত হতো। তো সেই ঘরের কর্তা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসতেন, অনেক শ্মশানের সামনে দিয়ে, অনেক পুকুরের সামনে দিয়ে, অনেক বাঁশ ঝাড়ের সামনে দিয়েও সে আসতেন। তো সেই সময়গুলোতে রাতের বেলা অনেক ভৌতিক কার্যক্রমের সম্মুখীন হতেন। তো একদিন তার মাথার মধ্যে একটি বুদ্ধি ঢুকলো যে আমি একটা খারাপ রাস্তা আছে, সে রাস্তার সামনে দিয়ে সে যাবে। তো ভাবলো যে আমি এদিক দিয়ে যাব, আমি অন্য রাস্তা দিয়ে যাব না, যদিও অন্য রাস্তা দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। তো একদিন উনি যখন বাঁশ ঝাড়ের নিচে দিয়ে আসছিলেন, সেই মুহূর্তে একটা বাঁশ নিচু হয়ে যায়। তো নিচু হয়ে যাওয়ার পরে সে বাঁশটাকে এড়িয়ে যে চলে যাবে, সেই বাধাটা আসছিল বারবার, যে বাঁশের সামনে যখন উনি যায় বাঁশটা উঁচু হয়ে যায় কিংবা নিচু হয়ে যায়, ওনাকে যাওয়ার জন্য রাস্তা দিচ্ছিল না। তো এমন পরিস্থিতিতেও সে খুব সাহস দেখে বাঁশের সামনে দিয়ে সে চলে আসে, কিংবা অনেক সময় দেখা যায় যে পুকুর পাড়ের সামনে দিয়ে আসার সময় পুকুর পাড়ে একদিন উনি দেখতে পান যে পুকুরের সামনে বসে, পাড়ের সামনে বসে একজন লোক তার নিজের পেট থেকে নাড়ি ভুড়ি বের করে নিজেই ধুচ্ছে। এগুলো সে দেখে ততটা ভয় ভীত সন্ত্রস্ত হতো না। তো এমন বিষয়াদি দেখতে দেখতে এক সময় অনেকদিন পর উনি রাস্তা দিয়ে এমন হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসার সময় একদিন দেখতেছে যে ওনার সামনে দিয়ে অনেক বড় একটা খাসি। সেটা দেখে উনি বুঝতে পারছে যে এই খাসির আকৃতিটা এতটাই বিকট আকৃতির, যা স্বাভাবিক কোনো বিষয় নয়। তো সেটা শোনার পর
উনি এই খাসিটার সামনে গিয়ে দাঁড়ান এবং খাসিটার তার দিকে ঘুরে যখন তাকান, তো উনি তার পায়ের স্যান্ডেল দিয়ে খাসিটার গায়ে একটা বাড়ি দেন। এরপরে খাসিটা দৌড় দিয়ে পালিয়ে যায়, কিন্তু খাসিটা এতটাই বেশি রাগান্বিত হয়ে যায়, তো ওনার উপর খুব ক্ষিপ্ত হয়ে যান। সময় পেলেই তাকে ক্ষতি করবে, এই ধরনের বিষয় একটা ঘটে। তো একসময় আমরা বাইরে যে ঘটনাটা শুনলাম, আমরা সেই ঘটনাটা শুনি প্লিজ। সেটাই, হ্যাঁ, আমি আপনাকে তখন সংক্ষেপে বলি। সংক্ষেপে শুনি আমরা। আচ্ছা, তারপর উনি একসময় এই খাসিটার গায়ে যখন উনি স্যান্ডেল দিয়ে বাড়ি মারেন, এই বাড়ি দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়েন, ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়েন, এবং সেই বাসাতে তার প্রতিবেশীরাও খুব দূরে দূরে থাকতেন। সেই প্রতিবেশীগুলাও যে সচরাচর তার বাসায় এসে তাকে সাহায্য করবে, সেই সুযোগটাও হতো না। তো যখন নাকি একদিন রাতে ওই কর্তাটা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে রাতের বেলায় মারা যান। মারা যাওয়ার পর তার দুটো ছোট ছোট সন্তান ছিলেন। মারা যাওয়ার পর রাতের বেলায় ওনার ওয়াইফ কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করার সাথে সাথেই একসময় যে ওয়াইফটা জানালা দিয়ে দেখতে পারে যে জানালার পাশ দিয়ে অনেকগুলো এক পায়ে হেঁটে আসছে, এক পায়ে এবং তার এক হাতে বেশ কয়েকটা অশরীরী শরীর আত্মার বিষয়টা হেঁটে আসছে। তো তাদের ঘরের ভেতর দিয়ে ঢুকবে, এই ধরনের উপক্রম দেখে ওয়াইফটা তার দুটো সন্তানকে নিয়ে গোয়াল ঘরে ঢুকে যায়। যে গরুর রাখা যে গোয়াল ঘরে ঢুকে যায়, সেখানে গিয়ে তার দুটো সন্তানকে বুকে জড়িয়ে ধরে সে তার নিজের ভয় কাটানোর জন্য অপেক্ষা করছিল। এমন সময় ঘরের ভিতরে ঢুকে সেই অশরীরী বিষয়গুলা তার সেই লাশটাকে ধরে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে, এবং দুর্ভাগ্যবশত সেটা লাশটা খেয়ে ফেলার পরেও তার ওয়াইফটা তার কাছে আসতে পারেনি। এই বিষয়টা দেখে সে প্রচন্ড কান্নাকাটি করে, এবং যখন সেই ভৌতিক আত্মাগুলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন গোয়াল ঘরের দিকে তাকিয়ে তার দিকে তাকানো হয়, কিন্তু তাকে আর তেমন এফেক্ট করেনি। কিন্তু পরদিন মহিলাটা কান্নাকাটি করে সেই লাশটাকে আর প্রতিবেশীকে জানাতেও পারেনি। কান্নাকাটি করে মহিলাটা বাংলাদেশে চলে আসে, কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই অশরীরী আত্মাগুলো নাকি ছিল সেই ভারতের পাশ দিয়ে রেল লাইন দিয়ে যাওয়া বিভিন্ন সুইসাইড করা বা এমনিতে অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করা মানুষের আত্মার অশরীরী বৈশিষ্ট্যের ভৌতিক বিষয়গুলো। এই ছিল আমার ঘটনা প্রথমটা। আচ্ছা, আমরা একটা অডিও ক্লিপে যাই, এবং আমরা অডিও ক্লিপে যাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ঘটনা রয়েছে, এবং ঘটনাটি তিনি বলছেন যে পড়ে শোনাবেন। তো আমি পড়ে শোনাচ্ছি, এবং কোন একটা কারণে তার নাম কোনো কিছু আমি বলছি না। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি দেলোয়ার হোসেন, এবং তিনি বলছেন যে আমি ময়মনসিংহ এর ত্রিশাল থেকে বলছি, এবং তিনি ত্রিশাল একটা গ্রামে থাকেন, এবং তিনি যেখানে চাকরি করেন সেটা আমি কোনো একটা কারণে, সঙ্গত কারণে আমি তার সেই জায়গাটার নাম বলতে পারবো না। তো উনি বলছেন যে তিনি যেখানে কর্মরত আছেন সেটা আমি বলতে পারবো না এখন কোথায় কর্মরত আছেন, এবং তিনি বলছেন যে আসলে ভাই কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যাওয়ার আগে লিসনারদেরকে বলছি যে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমার প্রতিটি কথায় এই মানে অনেক কিছু আছে যেগুলো নর্মাল না, যেগুলো বেশ নর্মাল ব্যাপার। তো ঘটনাটি ঘটেছে 2010 সালের মে অথবা জুন মাসে। আমার মানে এক্স্যাক্টলি মনে নাই। আমি তখন পতেঙ্গাতে পোস্টেড ছিলাম। একটু বলে রাখি যে আমার একটা খারাপ অভ্যেস হলো রাত জেগে মুভি দেখা, তখনও দেখতাম। সেদিন মানে ঘটনার আগের দিন রাতে যথারীতি মুভি দেখছিলাম, এবং মুভি দেখা শেষ করলাম 2:30টার দিকে। দেখি মোবাইলে চার্জ নেই। তো ফোনটা চার্জে দিয়ে সিগারেট শেষ করে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম, কিন্তু কেন জানি ঘুম আসছিল না। অনেকক্ষণ পরে কখন ঘুমিয়েছি বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙলো দেখি 7:45 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে গেলাম। অফিসে সকাল 8টায় শুরু হয়, এবং অফিসে থেকে দেরি হলো। যাই হোক, অফিসে গিয়ে আমি আমার পিয়নকে ব্রেকফাস্ট আনতে পাঠালাম, এবং ব্রেকফাস্ট সেরে হাতে কিছু কাজ সারলাম। তারপর বাড়িতে একটু কথা বললাম, এবং মোবাইল হাতে নিয়ে দেখলাম চার্জ নেই। মানে বাড়িতে কথা বলি এই সময়টায়, তখন দেখি যে মোবাইলে চার্জ নেই, মোবাইল বন্ধ। ভাবলাম হয়তো কোনো কারণে চার্জ নেই। পরে শুনি যে বিদ্যুৎ ছিল না, যা অ্যাবনর্মাল, কারণ উনি যে এলাকায় থাকেন সেই এলাকাটিতে সাধারণত লোডশেডিং হয় না। এটা কোন এলাকায় থাকেন সেটা বললে বুঝতে পারতেন, তো বললাম না। আর এখানে যদি হয় তাহলে মানে 1-2 দিন আগে সেটা জানিয়ে দেওয়া হয়, তো যে অমুক সময় থাকবে না। ভাবলাম হতেই পারে, এরকম একটা অঘটন ঘটতেই পারে। তো কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে বলল যে স্যার আপনাকে ডেকেছেন। তো
আমি বললাম যে আমি আসছি। কিছুক্ষণ পর স্যারের রুমে ঢুকলাম। ঢোকার পরে এতই অবাক হয়েছি, স্যার আমাকে লিফট কার্ড দিয়ে বলল যান বাড়িতে ঘুরে আসুন। অবাক হওয়ার কারণ হচ্ছে যে উনি ছুটি ছাড়া সকল সমস্যার কথা শুনেন। 2 মাস ছুটি চাওয়ার পর আমাকে একবার 3 দিন ছুটি দিয়েছিলেন, আর উনি আজ আমাকে ডেকে নিয়ে ছুটি দিলেন, তা আবার 7 দিন। খুশিতে মনটা ভরে গেল। তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে গেলাম এবং তখন আনুমানিক 11:15 বাজে। রুম থেকে বের হব, তখনই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থামলো 1 ঘন্টা পর। থামার সাথে সাথে রুম থেকে বের হলাম, তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তাড়াতাড়ি আমি গেলাম এবং একটা রুমে, এবং সেখান থেকে আমি সেদিন আমি কোনো রিক্সা বা অটো খুঁজছিলাম ওই সময়, বাট কোনো কিছু পাচ্ছিলাম না, এবং আমি তাই অটো পাচ্ছিলাম না, তাই রিক্সা নিয়ে গেলাম একটা জায়গায়, এবং রিক্সা ভাড়া হলো 15 টাকা। আমার কাছে ছিল 30 টাকা। রাগ হলেও 30 টাকাই দিলাম। তখন 12টার মতো বাজে এবং আমার মনে পড়ছে না যে তখন কত নাম্বার গাড়ি যেন সেটা ছিল, এবং সেই গাড়িতে আমি চললাম, এবং যখন আমি যেখানে আমার গন্তব্য সেখানে পৌঁছলাম তখন 3টা বাজে। আমি আসবো ঢাকায় এবং টিকিট কাটলাম। আচ্ছা, তখন 3টা বাজে। আচ্ছা, আমি ঢাকায় আসবো, আমি আসবো ঢাকায়, তাই টিকিট কাটলাম। এবং আমি একদমই মনে ছিল না যে 3টার সময় একটা ট্রেন আছে। ওই সময় 3টা ট্রেন ছিল, এখন আছে কিনা জানি না। যাই হোক, বাসের টিকিটের মূল্য ছিল 350 টাকা, এবং আমি 500 টাকার একটা নোট দিলাম। উনি চিরাং থেকে আসছেন কিন্তু, এবং বাস ছেড়ে দিচ্ছে বলে তাড়াতাড়ি টিকিট নিয়ে চলে আসছিলাম বাকি টাকা না দিয়ে। পরে কাউন্টারের ম্যানেজার আমাকে দেখে বাকি টাকাটা দিল। টাকা না নিয়ে চলে আসছিলাম এবং আমি সরি বলে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠতে শুরু করলাম, গাড়ি চলতে শুরু করলো। প্রথমে খুব ধীর গতিতে এবং গতি ছিল, এবং পরে প্রথমে খুব গতি ছিল, পরে সেটা অর্ধেকে নেমে আসলো। আমরা সবাই অনেকবার বলা সত্ত্বেও গাড়ি গতি বাড়ালো না ড্রাইভার। এবং আমরা যখন কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি তখন একটা পুলিশ চেকপোস্ট পড়লো, এবং সেখানে কোন একটা মাদক বা কোন একটা ধরা পড়েছিল, এবং আমাদের পাশের এবং একজন লোককে বাস থেকে নামানো হলো এবং সে আমাদের পাশের সিটে ছিল। তো আমি তো অবাক, যেটা কি করে সম্ভব। যাই হোক, তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। বাড়িতে কোনো যোগাযোগ হয়নি, কারণ মোবাইল ফোনের চার্জ নেই, আর অন্যভাবে যোগাযোগ করিনি। ভাবলাম যে সারপ্রাইজ দিব সবাইকে। আমার বাসটা পুলিশ আটক করলো এবং আমরা যাত্রীরা পড়লাম বিপদে। আমি পুলিশকে নিজের পরিচয় দিয়ে সাহায্য নিয়ে অন্য একটা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের কন্ডাক্টরকে বললাম যে ভাই, আমাকে অমুক জায়গায় নামিয়ে দিবেন, সায়দাবাদ নামিয়ে দিবেন বলে গাড়িতে উঠলাম, এবং গাড়ি চলতে শুরু করলো খুব ধীরে। যখন শীতলক্ষা ব্রিজ পার হলাম, ব্রিজ পার হওয়ার তখন খুব ঘুম পাচ্ছিল আমার, কারণ দুপুরে খাওয়া হয়নি, আগের বাস স্টপেজ দেয়নি। এটা নিয়েও তখন অনেক কথা হয়েছিল, যা বাস চালক কানেই নেয়নি। যাই হোক, আমি কোনো রকম ভাবে ঘুম ঠেকাতে পারছিলাম না, যদিও অনেক চেষ্টা করছিলাম। ঘুমিয়ে পড়লাম এক সময়। ঘুম ভাঙলো, তখন আমি দেখি যে আমি ছাড়া বাসে আর একটা যাত্রীও নেই। বাসের হেল্পার আমাকে ডেকে ওঠালো। তখন আমি জিজ্ঞেস করলাম এটা কোথায়। তিনি বললেন গাবতলী। আমি বললাম ও, আমি তো সায়দাবাদ নামবো বলেছিলাম। হেল্পার বলল আমি আপনাকে ডেকেছি, আপনি ওঠেননি। কিছু না বলে নেমে পড়লাম বাস থেকে। তখন হাতের ঘড়িতে দেখি তাকিয়ে 11:35 বাজে। একটা সিগারেট কিনলাম, ভাবলাম কোন একটা কিছু একটা পাবো। সিগারেটটা শেষ করলাম এবং 5 মিনিট চলে গেল। দেখলাম যে একটাও টেম্পো বা কিছু পাচ্ছি না যে মহাখালী আসবো। তখন মহাখালী ফ্লাইওভারের নিচে নামলাম। যখন মহাখালী ফ্লাইওভারের নিচে নামলাম তখন প্রায় 12টা বাজে। এত তাড়াতাড়ি চলে আসবো ভাবতেই পারি নাই। তখনও ভাবিনি যে আমার সাথে অ্যাবনর্মাল কোনো কিছু ঘটতে যাচ্ছে। 20-25 মিনিট অপেক্ষা করার পর শেরপুরে একটা গাড়িতে আসলো। সেই গাড়ি, এবং সেটা একটু পরে বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে, কারণ গাড়িতে আমি সিগন্যাল দেইনি, কিন্তু গাড়িটা আমার কাছে এসে থামলো। আমি উঠে পড়লাম গাড়িতে ওঠার পর আমি গাড়ির জানালা দিয়ে দেখলাম গাড়িতে অনেক লোক। অবাক হলাম, গাড়িতে ওঠার পর দেখি পুরো গাড়ি খালি। যাত্রী বলতে শুধু আমি একা। ভাবলাম দেখার ভুল। আর একটা বিষয় হলো, গাড়ির চালক এবং 2জন হেল্পারই সাদা পাঞ্জাবি পরা। কেউ
কথা বলছে না, একটু ভয় লাগছিল। ভাড়া তারা বলে দিলেন এবং গাড়ির ভেতরে একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম আমি, এবং যেটা আগে কখনো পাইনি। যাই হোক, গাড়ি যখন গাজীপুর চৌরাস্তায় আসলো তখন শুক্কুর, শহীদ আর ফখরুল নামে 3 জন লোক গাড়িতে। আর তারা 3 জনই আমাদের গ্রামের। 3 জনকেই আমি খুব ভালো করে চিনি। শুক্কুর গ্রামের সম্পর্কে আমার কাকা লাগে, শহীদ আর ফখরুল লাগে ভাই। ফখরুল আমার সমবয়সী, আমরা একসাথে ক্রিকেট খেলেছি অনেক, ভুল হওয়ার কোনো চান্স নেই। তো তাদেরকে দেখে আমি খুব আনন্দে মনটা ভরে গেল এবং ভয়টা দূর হয়ে গেল। তাদেরকে দেখে এতই আনন্দিত হয়েছিলাম যে আমি ভুলেই গিয়েছি যে আমি ভুলেই গিয়েছি যে গাড়ি তো থামেনি, কিন্তু এরা উঠলো কিভাবে। তাদের মধ্যে শুক্কুর কাকা আমাকে জিজ্ঞেস করলো আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় যে কোথায় যাচ্ছ। আমি বললাম যে কাকা আমি বাড়ি যাচ্ছি। তো ছুটি কয়দিন? আমি বললাম যে 7 দিন কাকা। উনি বললেন যে কোথায় আছো এখন? আমি বললাম চিটাগং। আর কিছু কথা হলো না। আর আমি জিজ্ঞেস করলাম কাকা আপনি কেমন আছেন? বললো ভালো। না, তিনি বললেন যে ভালো না। আচ্ছা, ফখরুল আর শহীদ কোনো কথা বললো না। আমি জিজ্ঞেস করলাম কই গিয়েছিলেন? কিছু বললো না। কিছুক্ষণ পরেই হেল্পার বলছে যে ত্রিশাল আসছে, আপনারা নামেন। আমি কিন্তু বলিনি যে আমি ত্রিশাল যাব। ভাবলাম শুকুর কাকা হয়তো বলেছে, কিন্তু শুকুর কাকা সবার আগে সিটে বসেছিল, তারপর শহীদ আর ফখরুল তারপরের সিটে আমি। ফখরুল আর শহীদ মাঝখানে বসেও আমার সাথে কথা বলেনি, অথচ শুকুর কাকা সামনে বসে আমার সাথে কথা বলছে। যাই হোক, ত্রিশাল নামলাম, দেখি ঝুড়ি ঝুড়ি বৃষ্টি এবং তারাও নামলো। ভাড়া কিন্তু নেয়নি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে 1টা বাজে। মনে মনে ভাবলাম 12:25 দিকে গাড়িতে উঠলাম, 45 মিনিটে কেমন করে এত দূর রাস্তা চলে আসলাম। মনে মনে ভাবলাম যে ভুল হয়েছে হয়তো ঘড়ি দেখতে। ত্রিশাল থেকে নেমে শুকুর কাকাকে বললাম যে কাকা যাবেন কিভাবে? কাকা বলল যে চলো তো দেখি কিছু একটা পাওয়া যাবে। আমি বললাম যে বাড়ির জন্য কিছু নিতে হবে। কাকা বললেন যে আরে এখন নিও না, পরে নিও। আমি ভাবলাম যে পরে নেওয়া যাবে, দোকান খোলা নেই তেমন একটা। সিএনজি দিয়েই সাধারণত আমরা বাড়ি পর্যন্ত যাই, কিন্তু এত রাত্রে পাবো না নিশ্চিত। এবং গেলাম স্টেশনে, গিয়ে দেখি যে সিএনজি নেই। কিন্তু সুলেমান কাকা আমাদের গ্রামের ভ্যান চালক, তিনি আছেন, ভ্যান নিয়ে বসে আছেন। আমাকে দেখেই বলল যে কবে আসছো দেলোয়ার? এবং সেও গ্রামের ভাষায় কথা বললো আমার সাথে। আমি বললাম যে এই তো কাকা আসছি। এবং সুলেমান কাকা বলল যে বাসা যাবা? আমি বললাম যে হ্যাঁ কাকা যাবো, চলেন যাই। সুলেমান কাকা বলল যে চলো। আমরা সবাই উঠলাম। সুলেমান কাকা সাদা পাঞ্জাবি পরা। আমি বললাম কি কাকা নামাজ ধরেছেন নাকি? কাকা বলল যে হ্যাঁ, মরা লাগবে না। আমি বললাম যে হ্যাঁ কাকা, ভালো করেছেন, ছিলেন না। তো সুলেমান কাকা আবার দুবাই যাবেন শুনেছিলাম। আমি বললাম যে কাকা আপনি বিদেশ যান না কেন? তো উনি বললেন যে বিদেশ যাবেন। তখন শুকুর কাকা আমাকে বললো যে আচ্ছা গাড়ি কথা বলো না, গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে, সুতরাং কথা বলো না ওর সাথে। আমি কিছু বললাম না। ততক্ষণে ভ্যান চলে এসছে একটা জায়গায়, এবং সেটা নাম হচ্ছে রূপসার পুল। এবং আমি তখন আবারও আমার সেই ঘুম, বাসে যে ঘুম এসেছিল সেরকম একটা ঘুম আসতে লাগলো। এবং ঘুম ঠেকানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো শুকুর কাকার ডাকে, এবং ডাকটা ছিল এমন যে এসে পড়েছি। তেমনি মনে হলো যে এবং তখনই আমার মনে হলো যে এটা হচ্ছে অ্যালংজানির মোড়, আমরা নামবো। ঘুম থেকে উঠে দেখি যে শুকুর কাকা ছাড়া আর কেউ নেই। জিজ্ঞেস করলাম কাকা সবাই কোথায়? আর আমি এই বেঞ্চে কেন? বেঞ্চটা হলো দোকানের বেঞ্চ। শুকুর কাকা বললো যে তোমাকে আমি 8 ঘন্টা যাবত ডাকতেছি, তুমি ওঠো নাই। তো আমি সবাই চলে গেছে। আমি কিছু না বলে ঘড়ির দিকে তাকালাম, 3টা বাজে। আমি কিছুই বুঝলাম না। 7 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা ভ্যানে সময় লাগলো। আমি বললাম যে ঠিক আছে কাকা, আমি যাই তাহলে। কাকা কিছুই বললো না। আমি চলে গেলাম বাড়িতে। গিয়ে দেখি যে আম্মা টিভি দেখছে। আমি তো অবাক। আব্বা চমকে উঠলো, বলল যে বাড়িতে আসছিস, জানাসনি কেন? আমার মোবাইলে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। আমি আম্মাকে বললাম কি ব্যাপার আম্মা, এত রাতে তুমি টিভি দেখছো কেন? আম্মা বললো এত রাত কই, না তো 9:30 বাজে। আমি আকাশ থেকে পড়লাম। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসলেই তো 9:30 বাজে। তাহলে এতক্ষণ আমার সাথে কি হচ্ছিল? ঘড়ি একবার ভুল দেখতে পারি, বারবার তো না। নানান প্রশ্ন এদিক ওদিক আমার কাছে উকি দিচ্ছে। আমি আম্মা কিছুই বললাম না। খেতে বসে আম্মাকে বললাম যে সুলেমান কাকা ভাড়া নেয় নাই, কালকে ভাড়াটা দিয়ে দিও। সুলেমান কাকা আসলে। আম্মা বললো যেটা শেষ শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আম্মা বললেন যে সুলেমান কাকা 2 দিন আগে দুবাই চলে গেছে। এটা কেমন?
করে হয়। আমি তো অবাক। শুকুর কাকার ভ্যানে আমরা ত্রিশাল আসলাম। আম্মা বলল, ভুল দেখেছো তুমি। আমি বিশ্বাস করতে পারছিলাম না আম্মাকে, তাই বললাম, তুমি শুকুর কাকা, ফখরুল আর শহীদ ভাইকে জিজ্ঞেস করে দেখো, 4 জন আমরা একসাথে আসছি সুলেমান কাকার ভ্যানে। আম্মা সেটা শুনে বললেন যে পৃথিবীতে আর কেউ যেন না শুনে, যে আমিও শুনতে চাই না আর কোনোদিন। আম্মা বলল যে শুকুর কাকা বাস অ্যাক্সিডেন্টে গতকাল মারা গেছেন, ফখরুল আর শহীদ ময়মনসিংহ মেডিকেলে আইসিইউতে আছেন। তারা 3 জন কাজের জন্য জয়দেবপুর গিয়েছিলেন। আসার পথে বাস অ্যাক্সিডেন্ট করে শুকুর কাকা স্পট ডেথ, আর শহীদ আর ফখরুলকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল ত্রিশাল নৌধারে আসার পর, আর অল্প কিছু একটু আসলেই তারা নেমে পড়তো। আব্বা তো আমাকে ততক্ষণে ঝাড়ফুঁক দেওয়া শুরু করেছে এবং কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, এবং পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং ছুটি বাড়ানো লেগেছিল আমার। ময়মনসিংহে আমি ভর্তি হয়েছিলাম একটা হসপিটালে। কেন আমার সাথে এরকম হয়েছিল তার ব্যাখ্যা আমি আজও জানি না। আমি খুঁজি এবং অনেক বড় বড় আলেমদের জিজ্ঞেস করি, এবং জিজ্ঞেস করতে পারিনি। আমি জিজ্ঞেস করে আমি কোনো সমাধান পাইনি। ভুলতে পারি না সেই রাতের কথা। আমি, আম্মা, আব্বা, ভাইয়া, ভাবি, আপা, দুলা ভাই ছাড়া আরো কয়েকজন জানে এই বিষয়টি। অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে ঘটনা হচ্ছে 3টার সময় রওনা দিয়ে উনি যদি ঘুরতে 9:30 বাজে, এর মধ্যে উনি ঢাকা এসছেন, তারপরে ময়মনসিংহে ত্রিশালে গেছেন। মানে কিভাবে সম্ভব? আপনার কাছে কি মনে হয় যেটা পসিবল? আমারও এই জিনিসটা জানা খুব দরকার। সেটা জানি আমাকে SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা কিন্তু সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, এবং সেই অডিও ক্লিপ পাঠানোর নিয়ম তো আপনারা জানেন নিশ্চয়ই। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Listening to Bhuta FM। আমাদেরকে জাহিদ লিখেছেন যে রাজশাহী থেকে তিনি শুনছেন, চারঘাট থেকে। ইব্রাহিম আমাদের লিখেছেন 4 বছর ধরে সাথে আছি। ফয়সাল নারায়ণগঞ্জ থেকে লিখেছেন ফার্স্ট SMS, বাট 200 এপিসোড আমাদের তার পিসিতে আছে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ফুর্তি থেকে লিঙ্কন আমাদের SMS করেছেন, না ফুর্তি লিঙ্কন আমাদের SMS করেছেন। রাফি আমাদের SMS করেছেন, অসম স্টোরি লিখেছেন। আমাদেরকে ফুর্তি সাজু SMS করেছেন এবং তিনি বলছেন যে ভয় লাগছে ভাইয়া। পারভেজ আমাদের SMS করেছেন, পারভেজ সাব্বির রাহাত বরিশাল থেকে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন নিউটন রাজশাহী থেকে এবং তার কাছে ভালো লাগছে। মেহেদি হাসান আমাদের SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। আজকের ইমেলগুলো অস্থির লেগেছে। নিয়াজ আমাদের SMS করেছেন চিটাগং থেকে। এছাড়া আমাদেরকে সানি 69 বোটবাজার থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে সামির। এছাড়া আমাদেরকে বাহার SMS করেছেন খিলগাঁও থেকে। সুস্মিতা বড়ুয়া আমাদের SMS করেছেন বিএ স্কুল চিটাগং থেকে। এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদেরকে তিনি বলছেন যেটা কিছু স্টোরি কথা বলেছেন যেগুলো বাইরের দেশে ঘটে, এবং সেই ব্যাপারে আপনি যদি জানেন আপনি লিখে পাঠাতে পারেন আমাদের কাছে যে কোনো স্টোরি। জুয়েল এবং টুলুই আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রানা। এছাড়াও ফাহিম খুলনা থেকে আমাদের SMS করেছেন। হাসান SMS করেছেন দেখতে পাচ্ছি অয়ন। এছাড়াও সুকান্ত বরিশাল থেকে SMS করেছেন। ভুতাফাম ইজ নাও ভেরি, আচ্ছা তিনি ভয়ঙ্কর বলছেন, ভুতাফাম অনেক বেশি তার কাছে লাগে। জয় শ্যামল থেকে SMS করেছেন এবং তিনি এবং তার ওয়াইফ সুপ্তি শুনছেন। হামিম আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন অপূর্ব পলাশী থেকে। এছাড়া আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি যে সাকিব। এছাড়া বাপ্পি আছেন আমাদের সাথে, জুয়েল সহ আরো অনেকে আছেন আমাদের সাথে। আপনি যদি থাকতে চান চলে আসুন, আমাদের SMS করুন, এবং SMS করতে হলে যেটা করতে হবে আপনি জানেন সেটা। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।